Hello everyone, welcome to another class of your Grammar Foundation course. আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর। আমি প্রবাবলি তোমাদের লাস্ট যে গ্রামার ফাউন্ডেশন ক্লাসটা ছিল সেটা নিয়েছি অলমোস্ট গত মাসে। সো মাঝখানে আমাদের কয়েকদিন গ্যাপ হয়ে গিয়েছে, তাই আমি অনেকদিন পর আবার তোমাদের সাথে ক্লাসে এসে আই এম সো এক্সাইটেড। সো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকেও দ্রুত মেনশন করো, সো দ্রুত যেন আমরা ক্লাসটা স্টার্ট করে দিতে পারি। সেন্টেন্স কানেক্টর কিন্তু আমার মনে হয় ইংলিশে সেকেন্ড পেপারের জন্য খুবই এসেনশিয়াল একটা টপিক, কারণ এখান থেকে খুব সলিড একটা মার্ক তুমি চাইলে ইজিলি পেতে পারো। তুমি যদি ওয়ার্ডের মিনিংগুলো বুঝো এবং আমার আজকের এই ক্লাসটা প্রপারলি ফলো করো, আই ফিল লাইক তোমার এখানে 10/10 থাকা একদম মানে হায়ার প্রবাবিলিটি থাকবে। সো ডেফিনেটলি আজকের এই ক্লাসটা কেউ মিস করো না, কারণ আমরা একদম শুরু থেকে সেন্টেন্স কানেক্টর কি, কানেক্টর কাজ কি, কানেক্টর দেখতে কিরকম হয়, কিভাবে প্র্যাকটিস করব, প্র্যাকটিস সহ বোর্ড কোয়েশ্চেন সহ সব আমরা আজকে সলভ করব। ওকে, সো আমি অলরেডি দেখতে পাচ্ছি আফসারা জয়েন করে ফেলেছে, রুমা জয়েন করে ফেলেছে, মাওয়া জয়েন করে ফেলেছে, সালমা জয়েন করে ফেলেছে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি আর তোমাদের সাথে ক্লাস নিতে পারে আরও ভালো লাগছে। সো তোমাদের যারা ফ্রেন্ডরা আছে এবং যারা এখনো জয়েন দেয়নি, দ্রুত তাদেরকে বলো জয়েন করে ফেলতে। আজকের যে আমাদের সেন্টেন্স কানেক্টরের ক্লাসটা সেটা উইল গিভ ইউ অ্যান এন্টায়ার আইডিয়া যে সেন্টেন্স কানেক্টরটা আসলে কোয়েশ্চেনে কীভাবে অ্যাটেম্প করতে হবে। আর এই জিনিসগুলো আসলে অনেকেই ভাবে যে খুব ইজি বা আগে থেকে শুরু করে না প্রপারলি পড়া, তাই লাস্টে গিয়ে দেখা যায় এই ইজি মার্কগুলো ছুটে যায়। অ্যান্ড এই কাজটা আমরা একদমই মানে কোনো চান্সই রাখা যাবে না আর কি। লিজা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তাসিন কাজী বলছে আমার নামটা আপু বলেন। হ্যাঁ, তোমাদের সবার নামে আমি দেখতে পাচ্ছি, সবার কমেন্ট দেখতে পাচ্ছি। অ্যাগেন আজকেও আমার সেম রিকোয়েস্টই থাকবে তোমাদের কাছে যে খুব মনোযোগ দিয়ে তোমরা সুন্দরভাবে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো, যেন আমরা অনেক কিছু শিখতে পারি এবং একসাথে যেন খুব ইন্টারঅ্যাক্টিভ একটা ক্লাস আমাদের হয়। আচ্ছা, তোমরা জয়েন করতে থাকো, তখন তার কিছুক্ষণের মধ্যে আমি হালকা করে শুরু করে দিই। সেন্টেন্স কানেক্টর তোমরা হয়তো আগে কখনো এই টপিকটার নাম শোনোনি, কিন্তু এই টপিকটার উপর কিন্তু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 10 নম্বর অ্যালোকেট করা থাকবে এবং এই 10 মার্কে মূলত তোমার আসলে ওয়ার্ডগুলো বুঝে বসাতে হবে। আমরা অনেকে উইথ ক্লু দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি, উইদাউট ক্লু করেছি, জিনিসটা অনেকটা এরকমই, কিন্তু কানেক্টর কিছু আলাদা শব্দ থাকে যে কানেক্টরগুলোকে দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্সকে বা একটা সেন্টেন্সের একটা অংশের সাথে আরেকটা অংশকে আমরা কানেক্ট করে থাকি। ওকে, সো আজকে আমরা মূলত এই কানেক্টরগুলো সম্পর্কেই জানবো। সো ডেফিনিশন হচ্ছে মূলত কথা বলার সময় বা কোনো কিছু লেখার সময় বাক্যগুলোর মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য মাঝে মাঝে যে ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহৃত হয়, সেই সব ওয়ার্ড বা ফ্রেজকে আমরা সেন্টেন্স কানেক্টর বলি বা সেন্টেন্স লিঙ্কার বলি। সো কানেক্টর আরেকটা নাম হচ্ছে সেন্টেন্স লিঙ্কার, কিন্তু আসলে মূলত এন্টার এই গ্রামার আইটেমটাকে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবেই চিনি। সো সেন্টেন্স কানেক্টর এবং সেন্টেন্স লিঙ্কার কাজটা তাহলে কি? ওরা মূলত কি করে, সেন্টেন্সে একটা ওয়ার্ড বা ফ্রেজকে কিভাবে আরেকটার সাথে কানেক্ট করানো যায় সেই কাজটাই মূলত করে। এবং তোমরা যখন এক্সাম্পলগুলো দেখবা তখন তোমাদের কাছে আরও ইজি লাগবে জিনিসটা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা আমাকে সালাম দিচ্ছ সবাই কমেন্ট পড়তে পারছি না, বাট আমি দেখতে পাচ্ছি তোমরা আস্তে আস্তে অনেকেই জয়েন করছো। ওকে, ফর এক্সাম্পল, দেয়ারফর, বাট, নেক্সট, ইন ফ্যাক্ট, অফ কোর্স, ইন ব্রিফ, অন দি আদার হ্যান্ড। তোমরা আমাকে একটা মানে একটু জাস্ট ইম্যাজিন করো, এই কানেক্টর ওয়ার্ডগুলো তোমরা কি অন্য নর্মালি কোথাও ভার্ব হিসেবে বা কোনো অন্য কিছু হিসেবে ব্যবহার করো না। তোমরা কিন্তু এগুলো মূলত সবসময় সেন্টেন্সের কোনো একটা আইডিয়া দিতে ইউজ করো, কোনো একটার সাথে কানেক্ট করার কাজে ইউজ করো। ধরো দেয়ারফর এই ওয়ার্ডটা, অতি পরিচিত এই ওয়ার্ডটা কোথায় থাকে? এটা কিন্তু মূলত সবসময় সেন্টেন্সের লাস্টের দিকের সেন্টেন্সে তুমি দাও বা কনক্লুশন টাইপের সেন্টেন্সে দাও, বা কোনো কিছু একটা হয়ে যাওয়ার পর এটার জন্য কি ইম্প্যাক্ট হবে এইটা বোঝানোর জন্য তুমি দেয়ারফর ওয়ার্ডটা ইউজ করো। যারা আমাকে জিজ্ঞেস করছো আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা কিন্তু নিজেরা একটু সেন্টেন্স ক্রিয়েট করে দেখতে পারো। আচ্ছা, অনেকে বলছো সাউন্ড নাই, সাউন্ডের সমস্যা।
এখন কি সাউন্ডের কোনো সমস্যা আছে নাকি একটু বলো, তোমরা আমাকে একটু ঠিক করে জানাও যে সাউন্ড কি ক্লিয়ার নাকি, কারণ আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি তোমরা বলছো আপু সাউন্ড নেই সাউন্ড নেই। সাউন্ড এরার মোস্তফা বলছে আমার মনে হয় এখন ঠিক থাকার কথা। ওকে, মায়েশা তাবাসসুম বললো ক্লিয়ার, সো আমি কনসিডার করে নিচ্ছি সাউন্ড ইজ ক্লিয়ার নাও। সো আমি যেটা বলছিলাম যে এই ধরনের যে সেন্টেন্সগুলো দেয়ার ফর, বাট, নেক্সট, ইনফ্যাক্ট, এই ধরনের শব্দগুলো কিন্তু আমরা অলওয়েজই কানেক্ট করার কাজেই ব্যবহার করি। তুমি প্রত্যেকটা দিয়ে কিন্তু তুমি নিজের মতো এক্সাম্পল তৈরি করতে পারবা। ধরো বাট দিয়ে আমি বলতে পারি যে আই ওয়াজ সাপোজ টু টেক দ্য ক্লাস ইয়েস্টারডে বাট আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম তাই আমি নিতে পারিনি। এই কিন্তু কথাটা অর্থেই কিন্তু আমি দুইটা আইডিয়াকে কানেক্ট করছি। তারপর নেক্সট দিয়েও তুমি চাইলে এভাবে সেন্টেন্স ফর্ম করতে পারো যে আই ওয়াজ অ্যাবাউট টু স্টাডি ফর মাই ফাইনাল এক্সাম দ্য নেক্সট ডে, বা এরকম কোনো একটা আইডিয়া তুমি পরবর্তী বোঝাতে তুমি সেই নেক্সট ওয়ার্ডটা ইউজ করতে পারো। সিমিলারলি প্রত্যেকটা ওয়ার্ডের ইউজই আমরা আলাদা আলাদা করে দেখবো, ঠিক আছে? সো এখন একেবারে যারা পরে জয়েন করছো, শুরুতে জয়েন করছো, আবার একটু বলে দিচ্ছি আমাদের আজকের ক্লাসটা কিন্তু সেন্টেন্স কানেক্টরের উপর। আমরা এখনো একদমই ক্লাসটা শুরু করিনি, আমি জাস্ট তোমাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিয়েছি যে সেন্টেন্স কানেক্টর মূলত ব্যবহার এভাবেই হয় যে একটা ওয়ার্ড বা ফ্রেজকে আরেকটা ওয়ার্ড বা ফ্রেজের সাথে কানেক্ট করার অর্থে ব্যবহার হয়। অ্যান্ড এই কয়েকটা ওয়ার্ডের ইউজ যদি তুমি বুঝে যেতে পারো যে কোন ওয়ার্ডটা কখন ইউজ করতে হবে, তাহলেই তোমার কানেক্টরে মূলত আর কোনো সমস্যা হবে না। ঘটনার ধারাবাহিকতা বোঝাতে যেসব ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার্স ব্যবহৃত হয় সেগুলো আমরা একটু দেখি। ঘটনার ধারাবাহিকতা আসলে কি বোঝায়? ধরো তুমি বোঝালে যে একটা ঘটনা ইনসিডেন্ট হয়েছে, হয়তো অন্যদিকে আরেকটা বিপরীত ইনসিডেন্ট হয়েছে, অথবা একটা ইনসিডেন্টের সাথে ওটার মতোই আরেকটা ইনসিডেন্ট হয়েছে। এই ধরনের কথাবার্তা বোঝাতে আমরা এই লিস্টটা ব্যবহার করব, ঠিক আছে? তোমরা এই লিস্টটা একটু মার্ক করে রাখো এবং আমি তোমাদেরকে প্রত্যেকটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ইন দ্য এন্ড আমি বলতে পারি যে আই ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাট দ্য বিগিনিং, আমি শুরুতে অনেক চিন্তিত ছিলাম, বাট ইন দ্য এন্ড ইট অল ওয়ার্কড আউট, কিন্তু দিন শেষে এটা সবই ঠিক মতো হয়ে গিয়েছে। ইন দ্য এন্ড তার মানে কি দিন শেষে, বা তুমি ঘটনার কথা বলছো, মানে আগের একটা সেন্টেন্সের আইডিয়া নিয়ে পরবর্তী সেন্টেন্সের ঘটনার ধারাবাহিকতাটা তুমি বুঝাচ্ছ। বা হতে পারে অ্যাট দ্য এন্ডও হতে পারে, ইন দ্য এন্ডও হতে পারে। অ্যাট দ্য এন্ডের ক্ষেত্রে যদি তুমি বলতে চাও, ধরো এরকম বলতে পারতো, এরকম একটা এক্সাম্পল দিতে পারো যে I was a very good student, but at the end of the day, I became more into, অথবা I became more careless, বা এরকম কিছু একটা বললা যে তুমি আগে খুব ভালো স্টুডেন্ট ছিলা, কিন্তু দিন শেষে তুমি এখন আসলে একটু খামখেয়ালি হয়ে গেছো। সো এটাও কিন্তু এক ধরনের কানেক্ট করা। আমার জাস্ট এক্সাম্পল, র্যান্ডম এক্সাম্পল আমি তোমাদেরকে মাথা থেকে দিচ্ছি, তোমরাও কিন্তু তোমাদের মতো এক্সাম্পল আমাকে বলে কমেন্টে দিতে পারো। আমি চাইলে কয়েকটা চেকও করে দিতে পারি যে তোমাদের এক্সাম্পল দেওয়াগুলো কি হচ্ছে কিনা। তারপর দেখো লাস্টলি, অ্যাট লাস্ট, ফাইনালি, আমরা এগুলো ফাইনালি, এই অ্যাডভার্বগুলো কিন্তু আমরা অনেক ইউজ করে থাকি যে ফাইনালি উই অ্যাচিভ দিস, বা ফাইনালি উই ওয়ান দ্য ম্যাচ, বা লাস্টলি উই হ্যাড টু ড্রপ বাই দিস প্লেস। সো এই ধরনের প্রত্যেকটা কথাই কিন্তু একটা আইডিয়াকে আরেকটা আইডিয়ার সাথে কানেক্ট করছে, তাই না? টু সাম আপ ওয়ার্ডটা আমরা আসলে কখন ইউজ করি আমি একটু বলি। ধরো তুমি লাস্ট শেষে বললা সব মিলিয়ে, বা একটা আইডিয়া সামারি করার জন্য। ধরো আমি তোমাদেরকে আজকে ক্লাসের শেষে এরকমভাবে বলতে পারি যে টু সাম আপ দ্য হোল লেকচার, কানেক্টর ইজ আ ভেরি ইম্পর্টেন্ট গ্রামার টপিক, কানেক্টর ইজ you need to practice the rules of connector, you need to be careful about knowing what the words of the respective connectors mean। এই ধরনের কথা আমি তোমাদেরকে বলতে পারি। টু সাম আপ দিয়েই কিন্তু আমি পুরো সেন্টেন্সটা বলতে পারছি। ওকে, ইন কনক্লুশন, এটাও কিন্তু ইন কনক্লুশন, টু কনক্লুড, এগুলোও কিন্তু সেন্টেন্সের শেষ করার মতো বা ইতি বাক্য দেওয়ার মতো ওয়ার্ড। ওকে, সো আশা করি তোমাদের এই ধারাবাহিকের ওয়ার্ডগুলো নিয়ে আর কোনো প্রবলেম নাই এগুলোর মিনিং নিয়ে। তারপর দেখো আরো কয়েকটা আছে, নেক্সট, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, দেন, এগুলোর মূলত একই মিনিং, ঠিক আছে? এখানে যেগুলো আশেপাশে দেখছো এগুলো সব একই মিনিং। সো তুমি চাইলে একটার পরিবর্তে আরেকটাও দিতে পারো, তুমি চাইলে নেক্সটের পরিবর্তে আফটারওয়ার্ডস ব্যবহার করতে পারো, আফটার দ্যাট ব্যবহার করতে পারো, দেন ব্যবহার করতে পারো, যেটা ইচ্ছা তুমি কিন্তু তোমার মতো ব্যবহার করতে পারো। এবং এটা যে সবার অ্যান্সার সেম হতে হবে জিনিসটা কিন্তু এমন না কোনো। আচ্ছা, সো এটা প্রথম আমরা কি শিখলাম? ফার্স্টে আমরা শিখলাম ঘটনার ধারাবাহিকতা বোঝাতে, বা ইংলিশে আমরা যেটাকে বলি সিকোয়েন্স, টু আন্ডারস্ট্যান্ড দ্য সিকোয়েন্স অফ দ্য সেন্টেন্স বা সিকোয়েন্স অফ দ্য ইভেন্ট, ঠিক আছে? কোনো একটা সেন্টেন্সের সিকোয়েন্স বুঝাতে
আমি এই ওয়ার্ডগুলো ইউজ করব। আমরা কিন্তু এখনো রুল বা এরকম প্র্যাকটিসে যাইনি, সো আমরা আগে ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হচ্ছি যে কানেক্টরে আমরা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করব। সেকেন্ডটা হচ্ছে কোনো বিষয়ে আরও তথ্য দিতে যেসব ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এটা। কোনো বিষয়ে আরও তথ্য দিতে তার মানে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় বা যে কানেক্টরগুলো ইউজ করা হয় সেগুলোর লিস্টই মূলত এখানে দেয়া আছে। সো প্রথমে আমরা শিখলাম কি, যারা একটু পরে আসছো দেখো, সিকোয়েন্স অফ দ্য ইভেন্ট। সিকোয়েন্স অফ দ্য ইভেন্টের ক্ষেত্রে আমরা এই লিস্টটা ব্যবহার করব, বা এই লিস্ট থেকে আমরা ওয়ার্ড, যেই ওয়ার্ডটা প্রয়োজন, যদি কনক্লুশন রিলেটেড হয় তাহলে আমরা কনক্লুশনের কিছু দিব, পরবর্তী বোঝাতে হলে নেক্সট বা আফটারওয়ার্ডস দিব, ইন দ্য এন্ড দিন শেষে বা এরকম কিছু বোঝাতে হলে ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড এসব দিব। সো এটা হচ্ছে ঘটনার ধারাবাহিকতা বোঝানোর জন্য। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কোনো বিষয়ে যদি আরো এক্সট্রা কোনো তথ্য দিতে চাও বা এক্সট্রা ইনফরমেশন দিতে চাও তাহলে তুমি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। আমি কিন্তু দেখতে পাচ্ছি আজকে তুলনামূলকভাবে আমার স্টুডেন্টদের মনোযোগটা একটু কম, সো আমি কিন্তু এটা একদমই পছন্দ করছি না। সো আমি চাই যে দ্রুত তোমরা আবার তোমাদের মনোযোগটা ক্লাসেই ফিরিয়ে আনো, যেন আমরা প্রপারলি ক্লাসটা থেকে সুন্দর করে শেষ করতে পারি। যেমন কাউসার খুব সুন্দর একটা সেন্টেন্স বলেছে, অ্যাট লাস্ট অল আই উইল সে ইজ অল দ্যাট এন্ডস ওয়েল, এরকম কি যেন একটা সেন্টেন্স, আমি পুরোটা পড়তে পারিনি, বাট তোমার সেন্টেন্সটা কারেক্ট ছিল অ্যান্ড ইট ওয়াজ ভেরি নাইস অ্যাজ আ সেন্টেন্স। আচ্ছা, ইন অ্যাডিশন টু, ফার্দার মোর, মোর ওভার, হোয়াটস মোর, বিসাইডস, এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কি বোঝাচ্ছে যে আরও কিছু এক্সট্রা। তুমি বলতে পারো যে আই হ্যাড আ ভেরি টাফ ডে, আই হ্যাড টু গো থ্রু আ লট টুডে, ইন অ্যাডিশন টু দ্যাট দেয়ার ওয়াজ হেভি ট্রাফিক ইন দ্য রোড, এই ধরনের কথা, যে তার উপর আবার ট্রাফিক ছিল, ইন অ্যাডিশন টু। বা হচ্ছে ফার্দার মোর, বা বললা ফার্দার মোর দেয়ার ওয়াজ আ লট অফ ট্রাফিক টুডে। তারপর মোর ওভার দিয়েও আমরা এরকম, কিন্তু যখন আমরা প্যারাগ্রাফ বলি বা কোনো কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলি আমরা মোর ওভার, হোয়াটস মোর, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আরও বেশি আছে এই আইডিয়াটা বুঝাতে পারি। তারপর দেখো বাই দ্য ওয়ে, বাই দ্য বাই, এগুলো একটু ইনফর্মালি ইউজ করা হয়, কিন্তু এগুলোও কিন্তু কানেক্টর হিসেবে কাজ করে, বা এগুলোও কিন্তু। আপু লিঙ্কারগুলোর কি অর্থ আছে? হ্যাঁ, লিঙ্কারগুলোর অর্থ তো আমরা উপরে বলে দিচ্ছি, যে এই মানে অর্থ বলতে কি, এগুলোর তুমি এই লিঙ্কারগুলোর তুমি নর্মাল ভোকাবুলারির মতো অর্থ পাবা না। ধরো নর্মাল যেমন ভোকাবুলারির অর্থ ধরো একটা নাউন বললাম যে বিল্ডিং, বিল্ডিং এর অর্থ হতে পারে কি দালান কোঠা, এটা কি একটা নাউনের একটা মিনিং, বা ভার্বেরও এরকম প্রত্যেকটা ভার্বের আলাদা বাংলা মিনিং আছে, কিন্তু এই কানেক্টরগুলোর তুমি প্রত্যেকটার অ্যাকুরেট বাংলা মিনিং পাবা না। তাই তোমার ভালো হবে তুমি যদি এভাবে মনে রাখো যে কোন কাজে বা কোন ফাংশনে কোন ওয়ার্ডটা আমরা ব্যবহার করছি। ধরো তুমি ধারাবাহিকতার ক্ষেত্রে কোন ওয়ার্ডটা ব্যবহার করছো, তুমি এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য কোন ওয়ার্ডটা ব্যবহার করছো, এগুলো একটু ট্রাই করে মানে এগুলো একটু নোট করে রাখতে পারো বা মাথায় রাখতে পারো। বাই দ্য ওয়ে আর বাই যেটা বললাম, বাই দ্য ওয়ে তো আমরা কমন এক্সাম্পলে অনেকে বলি, আমরা আবার অনেকে সোশ্যাল মিডিয়াতে স্মল লেটারে মানে ছোট করে লিখি যেন ফুল ফর্ম না লেখা লাগে, বাট বাই দ্য ওয়েও অনেক কমন একটা কানেক্টর। সো মাঝে মাঝে যদিও এটা একটু ইনফর্মাল, সো খুব বেশি আসলে কোয়েশ্চেনে ব্যবহার হয় না, কিন্তু এটাও একটা কানেক্টরের মধ্যেই পড়ে। তারপর আছে নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো কিন্তু আমরা একসাথে ব্যবহার করব। সো কোনো একটা সেন্টেন্সে যদি নট অনলি দেখো অটোমেটিকলি বুঝবো এই সেন্টেন্সে বাট অলসো থাকবে। সো এই নট অনলি বাট অলসো কিন্তু একসাথে দুইটা কাজ করবে, অর্থাৎ আলাদা আলাদা কানেক্টর ওরা হবে না, বা এমন না যে শুধু নট অনলি বা শুধু বাট অলসো ব্যবহার করবা। যদি সেন্টেন্সে কোনো অংশে নট অনলি থাকে তাহলে পরের অংশে তুমি বাট অলসো দিয়ে দিবা। ওকে, আচ্ছা। তারপর দেখো আমাদের নেক্সট হচ্ছে উদাহরণ দিতে। অর্থাৎ ফার্স্টে আমরা শিখলাম কি ধারাবাহিকতা বা সিকোয়েন্সিং এর কি ওয়ার্ড ইউজ করব, তারপর আমরা শিখলাম এক্সট্রা ইনফরমেশন দিতে কি ওয়ার্ড ইউজ করব। এখন আমরা শিখবো উদাহরণ দিতে বা এক্সাম্পল দিতে কি কানেক্টর আমরা ইউজ করব। আই থিঙ্ক এক্সাম্পল তো আমরা ছোটবেলা থেকে সবাই দিয়ে আসি, সেন্টেন্সে আমরা যখন ব্রড কোয়েশ্চেন লিখি, আমরা সিকিউ লিখি, আমরা কিন্তু এক্সাম্পল দিয়ে আসি। সো এই এক্সাম্পলটা কিভাবে আসলে দিতে হয়, স্পেশালি যদি তুমি ইংলিশে অ্যান্সারটা লিখো, ফর এক্সাম্পল, অফকোর্স আমরা ফর এক্সাম্পলকে অনেকে সাইনে এভাবে দেই, বাট ফর এক্সাম্পল এটা হচ্ছে ফর এক্সাম্পল। ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস মানে অন্যভাবে, তুমি যদি অন্যভাবে বলো, যদিও এটার মিনিংটা দাঁড়াচ্ছে আদার ওয়ার্ডস, কিন্তু আসলে কিন্তু তুমি এই ওয়ার্ডটাকে একটা কানেক্টর হিসেবে এক্সাম্পল দেওয়ার জন্যই ব্যবহার করছো। সো ইন আদার ওয়ার্ডস, ফর এক্সাম্পল, সাচ এজও কিন্তু এক্স্যাক্টলি ফর এক্সাম্পলের মতো সেম কাজই করে বা সেম রোলই রাখে। ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পল, দ্যাট ইজ, এই প্রত্যেকটাই আসলে এক্সাম্পল দেওয়ার মতো। আর নেমলি আর লাইক ওরাও এক্সাম্পল দেওয়ার জন্য ইউজ হয়, কিন্তু নেমলি আর লাইকের ক্ষেত্রে ইউজুয়ালি যতগুলো এক্সাম্পল থাকে সবগুলাই দিয়ে দেওয়া হয়। ধরো আমি যদি বলি যে আই হ্যাভ 2 সিস্টার্স,
নেমলি সারা অ্যান্ড সাফা। সো এই তার মানে আমার দুইটা বোনের নামই আমি নেমলি দিয়ে বলে দিচ্ছি। আর যদি ফর এক্সাম্পল বলি তাহলে আসলে অনেকগুলা থেকে কয়েকটা উদাহরণ আমরা এক্সাম্পলে দিই। যেমন কথার কথা আমরা তো এক্সাম্পল দেওয়ার সময় সব এক্সাম্পল দিতে পারবো না, আমরা কিন্তু 3-4টার মতো এক্সাম্পল দিয়ে থাকি। সো এই এক্সাম্পলটাও তার মানে এটাই বুঝাচ্ছে অনেকগুলো থেকে তুমি অল্প কয়েকটা দিচ্ছ। আর নেমলি বললে সাধারণত আমরা যা যা আছে লিস্টে সবই বলে দিই। ওকে, যারা বলছো আপু লেট জয়েন, আমি কিন্তু তোমাদের কমেন্টটা না পড়ে মানে পড়েও না পড়ার প্রেজেন্ট করতেছি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু নো যে তোমরা লেট জয়েন করছো, আমার এটা একদমই পছন্দ না। সো আমি নেক্সট টাইম থেকে ডেফিনেটলি চাবো যে তোমরা ক্লাসের আগে থেকেই প্রিপারেশন নিয়ে থাকো, যেন তোমরা ক্লাসটা টাইমলি জয়েন করতে পারো, কারণ না হলে আমার মনে হয় যে ফ্লোটা হারায় যায় আর কি শুরু থেকে না থাকলে। ওকে, আচ্ছা, তুলনা বোঝাতে সো আমাদের এক্সাম্পল শেষ হলো, এখন আমরা কম্প্যারিজনে আসবো। আচ্ছা, আমি একটু ইংলিশটাও পাশে লিখে দিই। উদাহরণ এখানে ছিল এক্সাম্পল, সো এক্সাম্পল বোঝাতে আমরা এই কানেক্টরগুলো ইউজ করব। তারপর দেখো তুলনা বোঝাতে, তুলনা মানে কিন্তু হচ্ছে কম্প্যারিজন, মানে আমরা যদি কোনো কিছুর সাথে কম্প্যারিজন করি সেটা হতে পারে দুইজনের মধ্যে কম্প্যারিজন, অথবা সেটা হতে পারে অনেকজনের মধ্যে কম্প্যারিজন। যদি দুইজনের মধ্যে কম্প্যারিজন হয় আমরা সাধারণত বিটুইন বা এই ধরনের ওয়ার্ড ইউজ করি, আর অনেকজনের মধ্যে হলে অ্যামং ইউজ করে থাকি। কিন্তু আরও কিছু কানেক্টর আছে, দেখো ধরো মোর, মোস্ট, অ্যাজ, লেস, লিস্ট, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, ইন আ সিমিলার ম্যানার। আমি তোমাদেরকে প্রত্যেকটা দিয়ে একটু একটু এক্সাম্পল দেওয়ার ট্রাই করি। ধরো আমি মোর দিয়ে বললাম যে আই এম মোর ট্যালেন্টেড দেন মাই সিস্টার। তারপর মোস্ট দিয়ে বললাম হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। সো এটাও কি একটা তুলনা করা হচ্ছে না, অর্থাৎ ওই ছেলেটাকে বাকি ছেলেদের সাথে তুলনা করা হচ্ছে, বা আমাকে আমার বোনের সাথে তুলনা করা হচ্ছে। অ্যাজ, তারপর আমি বলতে পারি আই এম অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই সিস্টার, আমি আমার বোনের মতোই বুদ্ধিমান। সো অ্যাজ, তার মানে এটাও কি এক ধরনের তুলনা হচ্ছে, যদিও আমরা সমান বুঝাচ্ছি অ্যাজ দিয়ে, কিন্তু তুলনায় করা কিন্তু হচ্ছে। তারপর লেস দিয়ে তুমি বলতে পারো যে আই হ্যাভ লেস মানি দেন ইউ থিঙ্ক, বা আমার কম টাকা আছে, মানে তুমি যা ভাবো তার থেকে আসলে আমার কম টাকা আছে। লিস্ট হতে পারে আই গট দ্য লিস্ট মার্কস ইন দ্য এন্টায়ার ক্লাস, আমি সবচেয়ে কম নাম্বার পেয়েছি ক্লাসে। সো এই ধরনের প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু কম্প্যারিজন করার জন্য ইউজ করা হয়। ওকে, হ্যাঁ জনি চৌধুরী তোমার এক্সাম্পলটাও কিন্তু মোস্ট দিয়ে যেটা বললা সেটা কিন্তু একটা কম্প্যারিজন হচ্ছে, কিন্তু তোমার একটা প্রবলেম হচ্ছে শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট যদি দাও তাহলে কিন্তু তোমার প্লুরালে এস দিয়ে দিতে হবে। অর্থাৎ তোমরা এটা জানো কি যায় না, ওয়ান অফ দ্যার পর আমরা যখন কোনো নাউন দেই তখন কিন্তু ওই নাউনটার প্লুরাল ফর্ম দিতে হয় আমাদেরকে, ঠিক আছে, সিঙ্গুলার দিলে হয় না। ওয়ান অফ দ্যার পর আমরা সব সময় নাউনের প্লুরাল ফর্মটা দিই। সো ওয়ান অফ দ্য গার্লস, ওয়ান অফ দ্য বয়েজ, এরকম ওয়ান অফ দ্য দিলেই আমাদের পরের নাউনটা অটোমেটিকলি প্লুরাল নাউন হবে, ঠিক আছে। সো কেন প্লুরাল নাউন বলি, কারণ তুমি তো আসলে একজনকে অনেকজনের মধ্যে কম্পেয়ার করো, সো অনেকজনকে বোঝানোর জন্য তোমার প্লুরাল নাউন ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আসো পরের এক্সাম্পলটা দেখি। পরে আছে অপর দিকে বোঝাতে, অর্থাৎ অপোজিট বা কোনো অন্য দিকে, মানে অন্যথা, অপোজিট সাইড, অপর দিকে, এই ধরনের কিছু বোঝাতে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকবো। সো অপোজিট, এটা হতে পারে অপোজিট ডাইরেকশন বা অপোজিট সাইড। অন্যদিকে বোঝাতে যেসব ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা হয় একটু দেখি। ইনস্টেড, ইনস্টেড কি পরবর্তী, পরবর্তী মানে কিন্তু ইনস্টেড। তারপর অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, অন দ্য আদার হ্যান্ড। আমরা অনেক সময় বলি না যে ইনস্টেড আই উইল গো টু রেস্টুরেন্ট ইনস্টেড, বা তুমি বললা আই এম নট ইন্টারেস্টেড ইন গোয়িং টু স্কুল টুডে, আই উইল গো টু আ পার্ক ইনস্টেড, এই ধরনের কথা, যে আমি বরং এখানে যাব। অন দ্য কন্ট্রারি তোমরা বলতে পারো যে আই এম ভেরি হার্ড ওয়ার্কিং, অন দ্য কন্ট্রারি আই হ্যাভ আ সিবলিং হু বেয়ারলি ওয়ার্কস, যে একদমই কোনো কাজ করে না। সো এটাও কিন্তু তুমি এক ধরনের অপর দিকে মানে অপোজিট কম্প্যারিজন করছো, ঠিক আছে। তারপর ইন কন্ট্রাস্ট আমরা বলতে পারি যে আই হ্যাভ আ ভেরি বিউটিফুল রুম, ইন কন্ট্রাস্ট টু দ্যাট আই ডোন্ট রিয়েলি কিপ ইট ক্লিন। সো তোমার যদিও একটা সুন্দর রুম আছে তুমি এটাকে পরিষ্কার করে রাখো না। সো প্রত্যেকটা ওয়ার্ডই আসলে মূলত অপর দিকে বোঝাতে বা অপোজিট কিছু বোঝাতে বা একটা কন্ট্রাস্টিং আইডিয়া দিতে, যে এটা হলে তো তোমার এটা করা উচিত ছিল কিন্তু অপোজিট কিছু একটা হচ্ছে, এই আইডিয়াটা দেওয়ার জন্য আমরা এই ওয়ার্ডগুলা ইউজ করব। ওকে, কোনো জায়গা নির্দেশ করতে, অর্থাৎ কোনো ডিরেকশন বা এটা হতে পারে কোনো স্থান নির্দেশ করতে। সো প্লেস, ডিটারমিনেশন, সো এরকম কোনো জায়গা বোঝাতে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। হিয়ার, দেয়ার, ওয়্যার।
আই এম গোয়িং হিয়ার বা কাম হিয়ার, আই এম গোয়িং টু আ মস্ক দেয়ার, বা আই এম গোয়িং ওয়্যার I had seen something like this, এই ধরনের কথা। অর্থাৎ তুমি কোনো জায়গা বোঝাচ্ছ এবং সেটা ডিরেক্ট তুমি স্থানের নাম দিয়েও বলতে পারো। তুমি বলবা যে আই নো আ ভেরি বিউটিফুল প্লেস ইন ঢাকা, টুডে আই এম গোয়িং দেয়ার, বা আই নো দেয়ার ইজ আ প্লেস কল্ড বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, টুডে আই এম গোয়িং দেয়ার। সো এই প্রত্যেকটা জায়গার নামকেও তুমি রেফার করার জন্য বা স্থানটাকে ডিরেক্ট করার জন্য কিন্তু এই ওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো। তারপর দেখো অন্য কোনো তথ্যের সাথে সম্পর্ক বোঝাতে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা বোঝাচ্ছে মূলত যে অন্য কোনো ইনফরমেশন, এনি আদার ইনফরমেশন। এটা কিন্তু মূলত আগে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন পড়েছি, এটা কিন্তু একটু আলাদা। এক্সট্রা ইনফরমেশন আর এনি আদার ইনফরমেশনের এক্সাম্পলটার পার্থক্য হচ্ছে এক্সট্রাটা যখন দিচ্ছিলা তুমি তোমার ব্যাপারেই এক্সট্রা তথ্য দিচ্ছিলা, আর এনি আদার হচ্ছে একটা ভিন্ন ধরনের ইনফরমেশনকে তুমি দুইটা অন্য একটা টাইপের ইনফরমেশনের সাথে কানেক্ট করতে চাও। তো সেটা কিভাবে করবা? উইথ রেফারেন্স টু, উইথ রেসপেক্ট টু, উইথ রিগার্ড টু, ইনসিডেন্টলি, বাই দ্য ওয়ে, লেট আস নাও টার্ন টু, রিগার্ডিং। এগুলো কিন্তু আমাদের বইয়ে অনেক থাকে, তোমরা যদি একটু বইয়ের লাস্টের কিছু পার্ট পড়ো, কারণ এগুলা কানেক্টেড ছাড়া কিন্তু সেন্টেন্স খুব বেশি একটা ফর্ম করা যায় না। স্পেশালি যদি একটা বড় প্যারাগ্রাফ হয় তাহলে আমাদের অনেক কানেক্টার্সের ব্যবহারই চলে আসে। সো ধরো উইথ রেফারেন্স টু, তুমি বললা যে আই এম গোয়িং টু গিভ আ ডকুমেন্ট সাবমিশন টুডে, বা আই এম গোয়িং টু সাবমিট আ ডকুমেন্ট টুডে, অ্যান্ড দিস উইল বি উইথ আ রেফারেন্স টু দিস পার্সন, মানে একটা মানুষের নাম বললা, বা হয়তো একটা ভালো কোনো ফেমাস কারোর নাম বললা, কোনো একটা রাইটারের নাম বললা। সো এই যে রেফারেন্স টু মানে তুমি কার রেফারেন্সে দিচ্ছ এই জিনিসটা কানেক্ট করে দিচ্ছ তুমি, বা কিসের সাথে রেফারেন্স সেটা কানেক্ট করে দিচ্ছ। উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু মানেও কিন্তু ওইটার আলোকে কিছু করা বা ওইটার অ্যাকর্ডেন্সে কিছু করা। উইথ রিগার্ড টু, রেসপেক্ট টু, প্রত্যেকটা আসলে সেমভাবে ইউজ করা হয়, বাট এই প্রত্যেকটা ওয়ার্ডই আমরা, বাট এগুলো নিয়ে কোয়েশ্চেন তুলনামূলকভাবে একটু কম আসে। কোয়েশ্চেন আসলে এর আগে আমরা যেগুলো নিয়ে দেখেছি ওগুলো নিয়েই বেশি আসে, কিন্তু তাও যেহেতু এগুলো একটা কানেক্টার তোমাদের এগুলো ডেফিনেটলি জানা উচিত। আচ্ছা, উপসংহার বা সারসংক্ষেপ বোঝাতে, উপসংহার মানে হচ্ছে কনক্লুশন, আর সারসংক্ষেপ মানে হচ্ছে সামারি। ঠিক আছে, উপসংহার বা সারসংক্ষেপ বোঝাতে, ঠিক আছে। সো তোমরা দেখো সামারি বা কনক্লুশন প্রত্যেকটাই কিন্তু তোমার একটা যে কোনো স্টোরি বলো, প্যারাগ্রাফ বলো, রাইটিং বলো, প্রত্যেকটারই একটা ক্লোজিং বা এন্ডিং পার্টে খুব এসেনশিয়াল একটা পার্ট। কারণ তুমি একটা সামারি দিয়েই মূলত শেষ করো, বা যা যা লিখো সব কিছুকে লাস্টে একটু একটা দুইটা লাইনে সামারি করার ট্রাই করো, বা কি লিখেছো এটা একটু মেনশন করার ট্রাই করো, বা হতে পারে তুমি একটা কনক্লুশন ইতি সেন্টেন্স লিখছো। সো এইসব ক্ষেত্রে আমরা এই ধরনের কানেক্টর ব্যবহার করতে পারি। ইন ব্রিফ, ইন অল, টু সাম আপ, টু সামারাইজ, ইন শর্ট, অন দ্য হোল। সো ইন ব্রিফ মানে কি? ছোট করে বলা। তারপর ইন অল মানে সব মিলিয়ে বলা। টু সাম আপ মানে তুমি পুরোটাকে যদি সামারাইজ করো তাহলে কি দাঁড়াচ্ছে? টু সামারাইজ তো ডিরেক্টলি বলেই দিচ্ছে যে সামারাইজ করছে। ইন শর্ট মানে আবারও ইন ব্রিফের মতো ছোট করে বলছো। তারপর অন দ্য হোল মানে সম্পূর্ণ জিনিসটা তুমি যদি একই সাথে বলো তাহলে কি দাঁড়াচ্ছে। সো এই ধরনের বাক্য, এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমরা শুধু কানেক্টার না, আমরা ট্রাই করবো আমরা যে প্যারাগ্রাফ লিখি বা আমাদের যে গ্রামার টপিক কিন্তু একটার সাথে আরেকটা খুব লিঙ্কড। তুমি যদি একটা টপিক ভালো করে বোঝো সেই টপিকটা তুমি কিন্তু অন্য একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। সো আই উড স্ট্রংলি সাজেস্ট তোমাদের যে রাইটিং কোয়ালিটি আছে সেটাকে একটু ইমপ্রুভ করার জন্য বা সেটা একটু ভ্যারিয়েশন আনার জন্য তোমরা এখান থেকে একটু ট্রায়াল করো, এখান থেকে কিছু ওয়ার্ড নিয়ে সেন্টেন্স ফরমেশন করার ট্রাই করো, এবং এখানে যে যা যা বলা আছে ধরো সামারির ক্ষেত্রে সামারি ওয়ার্ডগুলো ইউজ করতে পারো, এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে এক্সাম্পল দেওয়ার আমরা নর্মালি কি ইউজ করি? ফর এক্সাম্পল, খুব বেশি হলে ফর ইনস্ট্যান্স বা সাচ অ্যাজ। সো অন্য যেগুলো আছে সেগুলো দিয়ে একটু ট্রাই করতে পারো। সো এরকম তোমরা কিন্তু একটু ট্রাই করে করে নতুন সেন্টেন্স করা ট্রাই করতে পারো, বা একটু তোমাদের প্যারাগ্রাফগুলোতে একটু ভ্যারিয়েশন আনা ট্রাই করতে পারো। ওকে, আচ্ছা, তারপর দেখো ফলাফল স্বরূপ বোঝাতে যে ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্গার হিসেবে ব্যবহার হয়। ফলাফল কিন্তু বোঝায় যে কনসিকুয়েন্স, কোনো কিছুর কনসিকুয়েন্স বা রেজাল্ট। এছাড়া ডিরেক্টলি মানে এটাকে কনসিকুয়েন্স বা রেজাল্ট হিসেবেই বলতে পারো যে একটা ঘটনা হয়েছে, ঘটনাটার ইম্প্যাক্ট কি বা ঘটনাটা হওয়ার জন্য কি হয়েছে। সো এই এন্টায়ার আইডিয়াটা ইজ আ কনসিকুয়েন্স, তাই না? একটা পুরো কনসিকুয়েন্স তুমি এখানে প্রেজেন্ট করছো। সো এইসব ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কনসিকুয়েন্টলি, হেন্স,
সো দেয়ারফর, দাজ, অ্যাজ আ রেজাল্ট। এই প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু তোমার কনক্লুশন দিচ্ছে তোমাকে একটা, তাই না? তোমার সেন্টেন্স একটা কনক্লুশন দিচ্ছে, বা তোমার এন্টায়ার আইডিয়াটা কিভাবে মানে এন্ড হয়ে কি নেগেটিভ কি হতে পারে সেটাই মূলত বলছে। এখানে আমরা একটা জিনিস জানি যে কনসিকুয়েন্স কিন্তু মূলত সবসময় নেগেটিভ জিনিসকেই বোঝায়, যে বা নেগেটিভ হার্ম বা নেগেটিভ ইম্প্যাক্টকে আমরা কনসিকুয়েন্স হিসেবে জানি। কিন্তু এখানে কিন্তু তুমি যে কোনো ফলাফলই দিতে পারবা, অর্থাৎ তুমি হেন্স দিয়ে অন্য কিছু বলতে পারবা, দেয়ারফর দিয়ে বলতে পারবা, দাস দিয়ে, অ্যাজ আ রেজাল্ট দিয়ে, প্রত্যেকটা দিয়ে কিন্তু তুমি অন্য ধরনের ইম্প্যাক্ট বা অন্য ধরনের আউটকাম তুমি বলতে পারবা। সো এখানে এক্সাম্পলটা অনেকটা এরকম যে ধরো আমি শুরুতে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ইট ওয়াজ রেইনিং দ্য হোল ডে, দেয়ারফর আই গট আ ফিভার। আমার আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিল, তাই আমার জ্বর চলে আসছে। সো দেয়ারফর দিয়ে কিন্তু আমি কি কনসিকুয়েন্স হলো বা কি ফলাফল হলো বৃষ্টি হওয়ার কারণে আমার জীবনে, সেটাই মূলত মেনশন করেছি। সো এই সেম জিনিসটা কিন্তু তোমরা অ্যাজ আ রেজাল্ট দিয়ে করতে পারো, হেন্স দিয়ে করতে পারো, সো দিয়ে করতে পারো। ইটস জাস্ট যে তোমার মনে রাখতে হবে কোন ওয়ার্ডটার কাজ কি বা কোন ওয়ার্ডটা কোন ফাংশনটা সার্ভ করছে, তাহলেই তোমার মূলত সেন্টেন্স কানেক্টর হাফ ডান, হাফ কাজ কিন্তু ওইখানেই ডান। আচ্ছা, সো এতটুকু যদি তুমি বুঝে থাকো, আমার মনে হয় তোমার অনেকটা প্রোগ্রেস এখনই শেষ, কিন্তু আমাদের কিন্তু ক্লাসের একটা মেইন পার্ট এখনো বাকি আছে। সেন্টেন্স কানেক্টর সেন্টেন্সের প্রথমে বসে এবং এই লিঙ্কার্সগুলো নতুন কিছু যোগ করতে, বৈসাদৃশ্য বোঝাতে, সাজাতে, পার্থক্য করতে, গল্পের বা ঘটনার ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবহৃত হয়। এদের বিস্তারিত আলোচনা আমরা করবো। সো কিসের কাজে একটু ইউজ করা হয় আমি একটু আবার বলি। কিছু যোগ করতে, তার মানে তুমি একটা সেম আইডিয়া থেকে আরেকটা জিনিস অ্যাড করছো। বৈসাদৃশ্য মানে কি? ডিফারেন্সটা বোঝাচ্ছ, যে একটা কিভাবে আরেকটা থেকে ভিন্ন। সাজাতে, তুমি কিভাবে একটাকে আরেকটা ইনফরমেশনের সাথে অ্যাড করতে পারো। পার্থক্য মানেও বৈসাদৃশ্য মতোই ডিফারেন্স। গল্পের বা ঘটনার ধারাবাহিকতা বজায় রাখতে, অর্থাৎ একটা বাক্যের পর যখন আরেকটা বাক্য এভাবে আসবে একটা প্যারাগ্রাফে বা একটা স্টোরিতে, তখন আসলে তুমি কিভাবে ওই ধারাবাহিকতাটা বজায় রাখবা, তখন তোমার কানেক্টর অনেক বেশি ইউজ করা হবে। ওকে, সো আসো আমরা প্রথম ইউজটা দেখি। লিস্টিং এর ক্ষেত্রে আমরা এগুলা করতে পারি। আমরা ফার্স্ট, ফার্দারমোর, ফাইনালি এভাবে লিখতে পারি। অর্থাৎ শুরুতে যদি ফার্স্ট দেই, তারপর সেন্টেন্সটায় হয়তো ফার্দারমোর দিব, লাস্টে গিয়ে ফাইনালি দিব। তুমি কিন্তু ফার্স্টের সেন্টেন্সে ফার্স্ট সেন্টেন্সটা ফাইনালি দিলে হবে না, কারণ ফাইনালি কি একটা লাস্টের দিকের কথা বলা হচ্ছে, মানে অবশেষে গিয়ে এটা হয়েছে। সো ফাইনালি ডেফিনেটলি লাস্টের দিকে বসবে। সেম উইথ আ থার্ডলি, তুমি কিন্তু চাইলেই সেকেন্ডলির আগে থার্ডলি আনতে পারবে না। এবং একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি যেই ফর্মটা ইউজ করো ওই সেম ফর্মটা কিন্তু তোমার পুরো সবগুলোর ক্ষেত্রে ইউজ করা লাগবে। যারা জিজ্ঞেস করছো আপু এগুলো কি নোট করবো কিনা, নোট করাটা, এটা আমি আই থিঙ্ক আগেও একদিন বলেছি, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু অনেকের নোট করা প্রয়োজন হয়, অনেকে ফোনে পড়তে পছন্দ করো বা ল্যাপটপে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, বা অনেকে হয়তো এই ক্লাসটা মাথায় একদম ঢুকিয়ে ফেলো। সো হোয়াট এভার সুটস ইউ। আবার অনেকে খুব লংভাবে নোট নাও, অনেকে জাস্ট শর্ট করে ওয়ার্ডগুলো একটু নোট করে রাখো সামারি হিসেবে ক্লাসের। সো যেটাই তোমার সুবিধা হয় বা যেটা তোমার জন্য বেশি সুটেবল সেটাই করো, আমি সাজেস্ট করবো। বাট ডেফিনেটলি আমার মনে হয় যে যেহেতু এই জিনিসগুলো তোমাদের কানেক্টার আসতে আসতে বা পরীক্ষা হতে অনেক দিন হয়ে যেতে পারে, তাই ডেফিনেটলি নোট নিয়ে রাখলে ওই নোটটা রিভাইজ করলেই কিন্তু তোমার ক্লাসটা আবার শুরু থেকে রিওয়াচ করতে হবে না, জাস্ট ওই নোটটা একবার দেখে নিলেই এনাফ হয়ে যাচ্ছে। ওকে, তো যেটা বলছিলাম যে তোমার যদি LY ধরো এখানে তুমি ফার্স্টলি ব্যবহার করছো, তাহলে কিন্তু তুমি ফার্স্টলির পর সেকেন্ড দিতে পারবে না, ফার্স্টলির পর সেকেন্ডলি দিতে হবে এবং সেকেন্ডলির পর আবার থার্ডলি দিতে হবে। সো এই জিনিসটা একটু মেনটেন করবা, যেই ফর্মটা দিবা সেই ফর্মটা সব কিছুতেই সিমিলার ভাবে দিতে হবে। আর যদি তুমি ধরো 1 দাও, তাহলে 1-এর পর আ সেকেন্ড, আ থার্ড এভাবে আসবে। আ সেকেন্ড, আ থার্ড এটা কিন্তু একটু মাথায় রাখবা। যদি তুমি শুরুতে 1 দাও, তাহলে কিন্তু শুধু সেকেন্ড থার্ড দিলেও হবে না, আ সেকেন্ড, আ থার্ড এভাবে দিতে হবে। অর্থাৎ আমরা এই পার্টটা দিয়ে কি বুঝাচ্ছি, আমরা যখন লিস্টিং করব আমরা প্রথম দিকের সেন্টেন্সগুলোকে এভাবে রেফার করতে পারি। কোনো লিস্টিং আমরা কিন্তু লিস্টিং প্যারাগ্রাফ তোমাদের কিন্তু আছে এইচএসসিতে। সো এই লিস্টিং প্যারাগ্রাফ লেখার সময় তোমার এটা অনেক কাজে লাগবে, যে একটার পর একটা ধরো তোমাকে বলবে যে তুমি ইন্টারনেট ইউজের অ্যাডভান্টেজগুলোর ব্যাপারে বা ডিসঅ্যাডভান্টেজগুলোর ব্যাপারে একটা লিস্টিং প্যারাগ্রাফ লিখো। তো তখন তুমি অ্যাডভান্টেজ তো একটা নিশ্চয়ই দিবা না, অনেকগুলো দিবা, বিকজ অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। সো এইগুলো কিন্তু তখন তোমাকে এই কানেক্টরগুলো ব্যবহার করেই দিতে হবে। ওকে, আচ্ছা, তারপর দেখো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থাকলে আমরা পরবর্তীতে অ্যাবভ, একদম শেষে গিয়ে আমরা অ্যাবভ অল ব্যবহার করতে পারি।
তার মানে এইটা যে একদম সিকোয়েন্স মেনটেন করছে এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে। এটা কিন্তু আগে পরে জগা খিচুড়ি বানালে হবে না, এই জন্য কিন্তু আমরা ডট ডট দিয়ে সিরিয়ালি বসিয়ে দিয়েছি যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। সো এই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে হবে। ওকে, তারপর দেখো ফর এক্সাম্পল ফার্স্ট হি হ্যাজ ব্রট আ পেন। একটা সেন্টেন্সের শুরুর সেন্টেন্স যদি এটা হয় যে সে একটা কলম কিনলো, পরের সেন্টেন্সটা তুমি লিখতে পারো ফার্দার মোর হি হ্যাজ বট আ বুক। সো একটা কলমও কিনলো আবার একটা বইও কিনলো, এবং লাস্টে তুমি লিখবা, যেহেতু লাস্টের থার্ড সেন্টেন্স বা আরো মাঝখানে তুমি চাইলে মোর ওভার আরো যদি থাকে ওগুলোও অ্যাড করতে পারবা, কিন্তু লাস্টেরটাতে ফাইনালি থাকতে হবে। সো ফাইনালি হি হ্যাজ ডিসাইডেড টু বাই আ বুক শেলফ, এবং অবশেষে সে একটা বুক শেলফও কিনলো। এবং দেখো প্রত্যেকটা কিন্তু রিলেটেড, অর্থাৎ কলম কিনেছে, কলমের সাথে বই অনেক সুন্দরভাবে যাচ্ছে, এবং কলম আছে বই আছে, তার মানে হয়তো তার জায়গা লাগবে এগুলো রাখার জন্য, তাই একটা বুক শেলফও কিনে ফেললো। বা এরকম হতে পারে যে সে কলম আর বই কিনতে কোনো একটা লাইব্রেরিতে গিয়েছে, সেখানে সে একটা বুক শেলফ পছন্দ হলো, বুক শেলফটাও কিনে ফেললো। সো এই জিনিসগুলো কিন্তু রিলেটেড সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ বুঝতেই পারছো কানেক্টার্স কিন্তু তোমার একটা প্যাসেজের মধ্যে আসবে, এবং একটা প্যাসেজে পুরো প্যাসেজটাকে কমপ্লিট করতে কোন অর্থে কোন কানেক্টারটা প্রয়োজন সেটা তোমার বুঝে বুঝে লিখতে হবে। ওকে, সেকেন্ড অফ অল কম্প্যারিজন। কম্প্যারিজন মানে কি? তুলনা করা। ঠিক আছে, কম্প্যারিজন তুলনার ক্ষেত্রে আমরা এগুলো একটু দেখে রাখতে পারি। অলসো, ইকুয়ালি, ইন দ্য সেম ওয়ে, লাইকওয়াইজ। আবার বলে দিচ্ছি বোথ আর অ্যান্ড এর যে এক্সাম্পলটা এটা কিন্তু একসাথে থাকবে, নট অনলি বাট অলসো যেরকম একসাথে কাজ করে এই বোথ আর অ্যান্ডও কিন্তু একসাথে কাজ করবে। সো নট অনলি বাট অলসোর মতো বোথ অ্যান্ডকেও আমরা একই সাথে আলাদা করতে পারবো না। সিমিলারলি টু, এই প্রত্যেকটা দিয়ে কিন্তু তুমি তুলনা করতে পারো। ধরো আমি বলতে পারি যে আই এম ইকুয়ালি ইফেক্টেড বাই দ্য ইনসিডেন্ট, বা আই এম ইকুয়ালি ইফেক্টেড বাই দ্য অ্যাক্সিডেন্ট। সো এই যে আমি যে আমাকে অ্যাক্সিডেন্টে অন্য একজন এফেক্ট হয়েছে তার সাথে আমি আমাকে তুলনা করছি, বা আমার লেভেলটাকে তুলনা করছি। তারপর ইন দ্য সেম ওয়ে, লাইকওয়াইজ, সিমিলারলি, প্রত্যেকটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হতে পারে। এখানে দেখো বোথ ইউ অ্যান্ড হি আর টু ব্লেম। এই যে বোথ যখন ব্যবহার করছি, অ্যান্ড তো ব্যবহার করতেই হবে। সো বোথ ইউ অ্যান্ড হি আর টু বি ব্লেম, মানে তোমাকে এবং তাকে দুইজনকেই ব্লেম দিতে হবে। সো এগেন নট অনলি থাকলে যেমন বাট অলসো নিয়ে আসবো, বোথ থাকলেও কিন্তু অ্যান্ড নিয়ে আসবো। আচ্ছা, তারপর দেখো সিমিলারলি রবি উইল নট বি স্প্রেড। তার মানে সিমিলারলি রবি উইল নট বি স্প্রেড। সো এই সিমিলারলি একই সাথে বা একই অর্থে কোনো একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা এভাবে শুরুতে সিমিলারলি দিতে পারি। সো এই যে কানেক্টারগুলো শুরুতে ঠিক এভাবেই সেন্টেন্সের শুরুতে বসে আমি আরেকটা সেন্টেন্সের সাথে কি আইডিয়া কানেক্ট করতে চাচ্ছি বা কোন আইডিয়াটা এক্সপ্রেস করতে চাচ্ছি সেটা কিন্তু আমি করে ফেলতে পারবো। ওকে, থার্ডে আমাদের আছে ট্রানজিশন। ট্রানজিশন মানে হচ্ছে মূলত ওই যে তোমরা তো জেনজি জেনারেশন, আমি শিওর তোমরা ট্রানজিশন ওয়ার্ডের মানে জানো। দেখো না, মানে অনেকে মেকআপ ট্রানজিশন করে, অনেকে আউটফিট ট্রানজিশন করে, অনেকে হচ্ছে ট্রাভেল ট্রানজিশন ভিডিও করে। সো এটা মানে কি করে মূলত যে একটা জায়গায় থাকে, ধরো আমি এখন এরকম একটা নর্মাল ড্রেস পরা আছি, হঠাৎ করে আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখবো আমি খুব সুন্দর একটা জায়গায়, কোনো একটা জায়গায় বিদেশে ঘুরতে আসছি এবং আমার আউটফিট চেঞ্জ হয়ে গিয়েছে, আমার মেকআপ চেঞ্জ হয়ে গেছে, এই ধরনের ট্রানজিশন করে। তারপর মেকআপ ট্রানজিশনে মূলত কি করে, একদম আগে একটা বেয়ার ফেসের ভিডিও করা হয়, যে হয়তো কোনো মেকআপ নেই, নর্মাল একটা মানে একদম নর্মাল ফেস বা হালকা মেকআপ করা, অ্যান্ড তারপর হাট করে কোনো একটা মিউজিক থাকে বা কিছু একটা থাকে, অডিও থাকে, ওইটা দিয়ে কিন্তু ট্রানজিশন করে কি করে পুরো চেহারাটা অনেক গ্ল্যামারাস কোনো একটা লুক ক্রিয়েট করে বা কোনো কিছু একটা করে, মানে বোঝা যায় যে ইট লুকস ডিফারেন্ট, হয়তো কোনো জুয়েলারি পরে আসা বা অর্নামেন্ট পরে আসা। সো এই এন্টায়ার আইডিয়াটা ট্রানজিশনের সাথে কিন্তু তোমরা অনেক পপুলার আমি জানি। সো আই থিঙ্ক ওই ট্রানজিশন সবাই যদি মাথায় রাখতে পারো, এই গ্রামারের ট্রানজিশনও মাথায় রাখতে পারবা, কারণ ট্রানজিশন মানে মূলত এটাই যে তুমি একটা মোমেন্ট থেকে আরেকটা মোমেন্টে ট্রানজিশন নিচ্ছ, মানে হচ্ছে চেঞ্জ করছো। সো ইনস্ট্যান্ট যে চেঞ্জটা ওইটাকেই মূলত আমরা ট্রানজিশন বলবো, ঠিক আছে? সো এই মেকআপের ট্রানজিশন বা আউটফিট ট্রানজিশন দিয়েই এটা মনে রাখতে হবে তোমাদের। ধরো তুমি ট্রানজিশনের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। কিভাবে ইউজ করতে পারো? হি ইউজ টু টেক টি, নাও হি ডাজ নট টেক। সো ও আগে চা খেত, এখন খায় না। এটা কি ওর চা খাওয়ার অভ্যাস থেকে একটা ট্রানজিশন বা ওই ইনফরমেশনটার একটা ট্রানজিশন হচ্ছে, অর্থাৎ নাও হি ডাজ নট টেক, এখন সে খায় না। এটা কিন্তু তোমার সেন্টেন্সের নর্মাল যেই মোমেন্টামটা ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে অন্য একটা ট্রানজিশন। জনি চৌধুরী আমাকে জিজ্ঞেস করেছে জেনজি কি, এই অ্যান্সারটা কি আমি দিব ওকে নাকি তোমরা দিবা, একটু বলো। যাই হোক, আমার মনে হয় ও জাস্ট মজা করে কোয়েশ্চেনটা করছে, বিকজ আমার মনে হয় গত বছর যারা অগাস্টে মানে অ্যালাইভ ছিল তাদের
সবারই আসলে কোনো না কোনোভাবে জেনজির সাথে মেমোরি লিঙ্কড আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে ট্রানজিশন মোমেন্টে এই প্রত্যেকটা ওয়ার্ডই আসলে আমরা ইউজ করতে পারি। নাও, রিডিং, টার্নিং, উইথ রেসপেক্ট টু, উইথ রিগার্ড টু, অ্যাজ ফর, প্রত্যেকটাই কিন্তু একদম খাপে খাপে মিলে যাবে। তুমি যদি ট্রানজিশন ওয়ার্ড হিসেবে ইউজ করো, জাস্ট চেঞ্জ করলেই কিন্তু ফর্মটা আমাদের মিলে যাচ্ছে। সো এটা একটু কেয়ারফুলি দেখবা যে এই ওয়ার্ডগুলো আসলে কখন ইউজ হচ্ছে, বা আদৌ কি ট্রানজিশনের দরকার আছে কিনা, নাকি এটা কোনো কম্প্যারিজন বুঝাচ্ছে, কোনো এক্সাম্পল দেওয়ার কথা বুঝাচ্ছে, শুধু তখনই এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব। সো এখানে ধরো আরেকটা এক্সাম্পল আছে, হি ডাজন্ট লাইক হিস্ট্রি, উইথ রিগার্ড টু বাংলা হি অলসো হ্যাজ নো ইন্টারেস্ট। তার মানে সে ইতিহাস পছন্দ করে না বা ইতিহাস সাবজেক্টটা পছন্দ করে না। উইথ রেসপেক্ট টু বাংলা, কিন্তু বাংলার ক্ষেত্রে, বা উইথ রিগার্ড টু বলতে পারো, এখানে কিন্তু রেসপেক্ট বলতে সম্মান বোঝাচ্ছে না, বলছে বাংলার ক্ষেত্রে, মানে বাংলার ক্ষেত্রেও তার কোনো ইন্টারেস্ট নেই। সো এটাও কিন্তু এক ধরনের ট্রানজিশন হচ্ছে, মানে হিস্ট্রি সাবজেক্টটা থেকে একটা ট্রানজিশন হয়ে যাচ্ছে পরের আরেকটা যে সাবজেক্টেও তার ইন্টারেস্ট নেই সেই ইনফরমেশনটাতে। ওকে, নেক্সট হচ্ছে রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্টটা কি বা কোন ওয়ার্ড, এটা বোঝানোর আগে আমি আবার রিইনফোর্সমেন্ট ওয়ার্ডটা তোমাদেরকে ফার্স্টে বুঝাই। এবং আমি কিন্তু 90% গ্রামার মনে রাখি হচ্ছে ওদের ওয়ার্ড দিয়ে, যে ওরা যে ওয়ার্ড বুঝাচ্ছে ওইটাই তো ওটার মিনিং। বা আমার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সেম, যেগুলা ইংলিশ রিলেটেড যত পড়াশোনা থাকে আমি কিন্তু এভাবেই মনে রাখি, ধরো ওয়ার্ডটা টার্মটা দিয়ে আমি মনে রাখার চেষ্টা করি। তো আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড ট্যাকটিক। সো রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট মানে রিইনফোর্সমেন্টটা রিটা যদি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে, এনফোর্সমেন্ট। সো এনফোর্সমেন্ট মানে কি, কোনো কিছু প্রয়োগ করা। সো রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে পুনরায় প্রয়োগ করা। কারণ আমরা কিন্তু জানি যে রি ওয়ার্ডটা বা রি যেই সাফিক্সটা প্রিফিক্সটা আছে, রি প্রিফিক্সটা অ্যাড করে কিন্তু আমরা কোনো কিছু পুনরায় হচ্ছে সেটাই বুঝাই। আমরা বলতে পারি রিপিট বা রিডু দ্য সিন, আবার বলতে পারি যে রিক্রিয়েট দ্য পিকচার। সো ক্রিয়েট থেকে রিক্রিয়েট, ক্রিয়েট মানে কি একবার তৈরি করা হয়ে গেছে, রিক্রিয়েট মানে কি আমি আবার পুনরায় সেম জিনিসটা বা সিমিলার কিছু একটা তৈরি করব। ঠিক আছে, সো রিইনফোর্সমেন্ট মানেও কিন্তু সেম আইডিয়াটাই দিচ্ছে। ইনফোর্সমেন্ট মানে কি কোনো কিছু প্রয়োগ করা, রিইনফোর্সমেন্ট মানে কি পুনরায় প্রয়োগ করা। সো এই যে রিপিট করার যে জিনিসটা বা রি ওয়ার্ডটা দিয়ে মনে রাখবা, পুনরায় তুমি একটা কোনো কিছু প্রয়োগ করছো। ঠিক আছে, এখন মিনিং যদি ক্লিয়ার হয়ে থাকে, আমার মনে হয় এটা বুঝতে আর 1 মিনিট টাইম লাগবে না। অ্যাবাভ অল, ফার্দার মোর, অ্যাকচুয়ালি, ইনডিড, অ্যাডিশনালি, এই প্রত্যেকটা ওয়ার্ডই আসলে রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয় একটু দেখাই। উই আর নট আমেরিকান, অ্যাকচুয়ালি উই আর বাংলাদেশি। তো তুমি প্রথমে কি বললো, আমরা আমেরিকান না, আসলে আমরা বাংলাদেশি। তো প্রথম ইনফরমেশনটা আর সেকেন্ড ইনফরমেশনটা কিন্তু একটা জিনিসই বুঝাচ্ছে যে তুমি আমেরিকান না, কিন্তু তুমি প্রথম ইনফরমেশনটাকে বা প্রথম তথ্যটাকে পুনরায় প্রয়োগ করলা বা পুনরায় ভিন্নভাবে তুমি প্রয়োগ করে বললা যে না তুমি বাংলাদেশি না, তুমি আমেরিকান না, বরং তুমি বাংলাদেশি। তো তার মানে তোমার ন্যাশনালিটি যে ডিফারেন্ট একটা ন্যাশনালিটি, এই তথ্যটা তুমি ডিফারেন্ট একটা ভাবে এনফোর্স করে বলছো। ওকে, সো এখানে আরো কিছু এক্সাম্পল দেই আমি রিইনফোর্সমেন্টের। হি হ্যাজ ডান সো মেনি গুড থিংস ফর হিজ কান্ট্রি, অ্যাবভ অল হি ইজ লাভড বাই অল। সো সে তার দেশের জন্য অনেক ভালো কিছু করেছে, অ্যাবভ অল হি ইজ লাভড বাই অল। সো এটাও কিন্তু কাইন্ড অফ ফার্স্টের যে আইডিয়াটা ছিল সেটাকেই পুনরায় আবার রিইনফোর্স করা হচ্ছে। কিভাবে, সে তার দেশের জন্য অনেক কিছু করেছে, তার মানে কি তাকে অবশ্যই দেশের সবাই ভালোবাসবে, এবং সে যে দেশের একটা ভালো সন্তান বলতে পারো বা ভালো সিটিজেন বলতে পারো, এইটা বোঝানোর জন্য তা আবার আমরা বলছি যে অ্যাবভ অল হি ইজ লাভড বাই অল, বা তাকে সবাই ভালোবাসে। সো এই পুরো এন্টায়ার আইডিয়াটা কিন্তু ফার্স্ট আইডিয়াটা থেকে কাইন্ড অফ জন্মিয়েছে বা কাইন্ড অফ রিইনফোর্সড হচ্ছে। সো অলওয়েজ মিনিংটা দিয়ে মনে রাখবা। হ্যাঁ, একজন বলছে উই আর নট হর্স, অ্যাকচুয়ালি উই আর হিউম্যান, ভেরি ফানি সেন্টেন্স, বাট আই থিঙ্ক ওর সেন্টেন্সের মিনিংটা কিন্তু ঠিক আছে, যে আমরা অফকোর্স আমরা ঘোড়া না, কিন্তু আমরা আসলে মানুষ। সো এটা কিন্তু এই ফার্স্টের যে আমরা যে ঘোড়া না, এই আইডিয়াটাকে রিইনফোর্স করছে। ওকে, তারপর দেখো নেক্সট হচ্ছে সামারি। সামারি তো আমি অলরেডি অনেকবার বলে ফেলেছি যে সামারি মানে কি, তুমি কোনো কিছু সারসংক্ষেপ দিচ্ছ, বা একদম লাস্টে আমরা যে সামারি লেখা বুঝি বা কোনো কিছু সামারি করা বুঝি, সেটাই মূলত সামারি কানেক্টার্সের ক্ষেত্রে কাজে লাগবে। সামারি অবশ্য প্যাসেজের সামারি থেকে একটু ভিন্ন মাঝে মাঝে তোমার লাগতে পারে, কিন্তু দেখবা 1-2টা আইডিয়া মিলিয়ে তুমি অন্য একটা অপিনিয়ন দিচ্ছ। বা হতে পারে আমি তোমাকে বলি
যে আমি বলতে পারি যে আই হ্যাড fever today, I was also late for work, I also got hit by a car, there was also very much heavy traffic today. তারপর আমি লাস্টে গিয়ে বললাম টু সামারাইজ ইট অল, আই হ্যাড আ হরিবল ডে। তার মানে সব কিছু মিলিয়ে আমার একটা খুব বাজে দিন গিয়েছে। সো তার মানে কি, আমি যে দিনের কথাগুলো বলছিলাম শুরু থেকে, প্রত্যেকটাই কিন্তু একটা নেগেটিভ এক্সাম্পল ছিল না, যে নেগেটিভ আমার সাথে কি কি হয়েছে। সো এই নেগেটিভ কথাগুলোর সামারি তুমি লাস্টে একটা সামারি বা কনক্লুশন টাইপের দিচ্ছ। ওকে, ইন ব্রিফ, ইন শর্ট, ইন কনক্লুশন, দেয়ারফর, প্রত্যেকটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, অনেকেই নামাজের ব্রেক চাচ্ছ এবং আমার এখানেও এখন আজান দিয়ে দিচ্ছে। সো আমি তোমাদেরকে এখন একটা প্রেয়ার ব্রেক দিব, আমরা তারপর ঠিক সামারির এখান থেকেই স্টার্ট করব। আমি লিখে দেই প্রেয়ার ব্রেক ফর 10 মিনিটস। ওকে, 10 মিনিটের একটা নামাজের ব্রেক দিচ্ছি তোমাদেরকে। আমি যেন না দেখি 10 মিনিট পর হঠাৎ করে কোনো মানুষ নাই, আমি চাই যে 10 মিনিট পর তোমরা দ্রুত সবাই জয়েন করে ফেলো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে 10 মিনিট পর। আল্লাহ হাফেজ।
Hello everyone, welcome to today's class again. So, তোমরা একটু আমাকে জানাও যে আমার অডিও কি ক্লিয়ার নাকি, কারণ আমাদের ব্রেক টাইম তো শেষ, তো আমরা আবার ক্লাসটা শুরু করে দিচ্ছি। এন্ড তোমাদের যারা ফ্রেন্ডরা নাই বা চলে গিয়েছে তাদেরকেও দ্রুত একটু জয়েন করে ফেলতে বলো। ওকে, তার আগে আমাকে একটু তোমরা জানাও যারা আছো যে আমার অডিও কি ক্লিয়ার নাকি, অডিও ভিডিও সবকিছু কি ক্লিয়ার নাকি, অ্যান্ড তোমরা কি সবাই চলে আসছো নাকি, তোমরা কি রেডি কিনা, কারণ আমি দেখতে পাচ্ছি ভিউ অলমোস্ট হাফ, মানে অর্ধেক মানুষজন মনে হয় চলে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি 1-2 মিনিট ওয়েট করছি, সো দ্যাট এভরিওয়ান ক্যান জয়েন ইন টাইম। ব্যাক এগেন। আচ্ছা যাক, আবার আস্তে ধীরে মানুষ জয়েন করছে, অ্যান্ড আই হোপ মাই সাউন্ড ইজ ক্লিয়ার অ্যাজ ওয়েল। সো আমরা লাস্টে সামারি নিয়ে কথা বলছিলাম। সামারি অফকোর্স তোমাদেরকে যেটা বলছিলাম যে কোনো কিছু লাস্টে সামারাইজ করা, বা আমরা হয়তো প্যারাগ্রাফে এটা অনেক করে থাকি, বা যখন আমরা লং অ্যান্সার লিখি, বড় কোয়েশ্চেন লিখি, বা আমাদের তো ফার্স্ট পেপারে আলাদা করে সামারি রাইটিং নামে একটা টপিকই আছে। কিন্তু আমরা যখন নর্মাল প্যাসেজে কিভাবে সামারিটা আসতে পারে এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে। সো বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে তুমি অনেকগুলো ইনসিডেন্টকে লাস্টে তুমি একভাবে যদি একটা কালেকটিভভাবে বলতে চাও, তাহলে তুমি যেভাবে বলবা সেটাই মূলত তোমার সামারি দেয়া। সো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে অনেকগুলো মানে নেগেটিভ এক্সপিরিয়েন্স দিয়ে, যে আই হ্যাড আ ফিভার টুডে, I got hit by a car, I almost got hit by a car, হলে তো একটু বেশি হয়ে যায়। So I almost got hit by a car, তারপর my exam didn't go well, তারপর I was late for class, সব কিছু মিলিয়ে তারপর লাস্টে তুমি বললা ওভারঅল, বা হতে পারে টু সামারাইজ, আই হ্যাড আ হরিবল ডে টুডে। তার মানে তোমার যে আজকে খুব বাজে একটা দিন গিয়েছে, এইটাই তুমি আসলে তোমার প্রত্যেকটা এক্সপিরিয়েন্সকে কানেক্ট করে তুমি সামারি করে দিয়েছো। ওকে, সো আমরা যদি সামারি এক্সাম্পলগুলো দেখি, সামারিটা মূলত আমরা আসলে এই ওয়ার্ডগুলো ইউজ করব, ইন ব্রিফ, ইন শর্ট, ইন কনক্লুশন, দেয়ারফর। সো একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, ইন কনক্লুশন উই হ্যাভ টু ফাইন্ড আউট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন। সো হয়তো আগের সেন্টেন্সগুলো এরকম অনেক কিছু ছিল যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন না থাকার কারণে কি হতে পারে সেটা বলা হয়েছে, বা অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশনের প্রয়োজনীয়তাটা বলা হয়েছে। এখানে মূলত লাস্টলি এটাই তুমি ইন কনক্লুশন দিয়ে বলছো যে তোমার আসলে মূলত একটা অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন লাগবে। এবং আমার যে এক্সাম্পলটা ছিল, আমি কিন্তু চাইলে সামারিটা একটু পজিটিভ টোনেও দিতে পারতাম। আমি বলতে পারতাম ইন কনক্লুশন আই নিড রেস্ট, মানে আমার সাথে আজকে এত কিছু হয়েছে যে আমার এখন রেস্ট নিতে হবে, বা ইন কনক্লুশন আই ক্যানট ডু এনিথিং এলস টুডে, আমি আজকে সারাদিন আর কিছু করতে পারবো না। সো মূলত সবগুলো এক্সপিরিয়েন্স কানেক্ট করে তুমি যেইভাবেই তোমার মতো ইন্টারপ্রেট করতে চাও, দুইটাই কিন্তু পসিবল। আচ্ছা, নেক্সট হচ্ছে রেফারেন্স ওয়ার্ডটা আমরা আসলে কোথায় সবচেয়ে বেশি দেখি একটু বলো তো। আমি দেখবো যে কারেক্ট অ্যান্সারটা কি কেউ দিতে পারো কিনা, কারণ যেহেতু তোমরা কোনো ইউনিভার্সিটিতে উঠোনি, অনেকেই না জানতে পারো। বিকজ আমি আগেও জানতাম, বাট আমি রেফারেন্স ওয়ার্ডটা মানে ভার্সিটিতে ওঠার পর এত বেশি শোনা লাগে যে মাথায় জাস্ট ধরে যায়। বাট হ্যাঁ, আগে থেকেও জানতাম রেফারেন্স ওয়ার্ডটা তোমরা পার্টিকুলারলি একটা গ্রুপের মানুষের এটা জানার কথা। অ্যান্ড আই বিলিভ যে এইখানেও আমি এরকম কিছু মানুষ পাবো যারা রেফারেন্স ওয়ার্ডটা কোথায় তারা বেশি দেখে বা কোথায় বেশি ইউজ করা হয় সেই জিনিসটা তারা বলতে পারবে। সিভি, হ্যাঁ সিভিতে রেফারেন্স হয়, বাট সিভিতে কিন্তু রেফারেন্স খুব সামান্য একটা অংশ, মানে লাস্টে জাস্ট 1-2 জনের নাম তুমি দিয়ে রাখলা। অ্যান্ড এটা কিন্তু নট নেসেসারিলি সব সিভি স্ট্রাকচারে থাকে। সিভি না রেফারেন্স, আমি অন্য একটা জিনিসের অ্যান্সার খুঁজছি, মানে যেটাতে সবচেয়ে বেশি থাকে এবং ওইটার রেফারেন্সিং, মানে তুমি একটা কারেক্ট অ্যান্সার দিতে পারলেই হবে। বিকজ সিভি ইজ নট আ কারেক্ট অ্যান্সার ইন আ সেন্স, সিভিতে রেফারেন্স থাকতেও আমি যেই অর্থে রেফারেন্স বুঝাবো সেই অর্থে নেই। অর্থাৎ রেফারেন্স সিভিতে কিভাবে থাকে, যে তোমাকে যে চিনে, তোমাকে যে রেফার করতে পারবে, বা তোমার পরিচিত কেউ এরকম কারো একটা নাম থাকে, হয়তো তার ব্যাকগ্রাউন্ডটা ভালো কোনো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, যেন সে কিনা তোমাকে ওই পজিশনটার জন্য কোয়ালিফাইড এটা বলতে পারবে, বা তোমাকে যদি কন্ট্যাক্ট করে তারা যেন তোমার ব্যাপারে তথ্য দিতে পারে। তাহলে এরকম আর কিসে থাকে? সবাই দেখি একটানে সিভি বলতেছে, সিভি না, দ্য অ্যান্সার ইজ নট সিভি। অ্যাডও না, একজন বলছে অ্যাডে। আমি বুঝতে পারছি তোমরা আসলে কেউ বই পড়ো না, আর্টিকেল পড়ো না, নিউজ পেপার পড়ো না, তোমাদের মধ্যে রিডিং হ্যাবিট বলতে কিচ্ছু নাই। কারণ কেউ যদি একটু বই
মানে বুক লাভার হতা বা একদম রিডিং হবি থাকতো, আমি প্রিটি শিওর তোমরা রেফারেন্স ওয়ার্ডটার মানে বলতা, বা যদি ইংলিশ বই একটু পড়তা তাহলে রেফারেন্স ওয়ার্ডটা যে বইয়ে অনেক বেশি ইউজ করা হয়, এক্স্যাক্টলি এখন বলতেছে বইয়ের ফার্স্ট পেজে থাকে। তাহলে কেন থাকে? মানে বইয়ের ফার্স্ট পেজে রেফারেন্স দিয়ে কি বোঝানো হয়? যে এরা এইসব মানুষরা লিঙ্কড আছে এই বইয়ের কাজের সাথে। আর্টিকেলে রেফারেন্স দেওয়া হয়। আর্টিকেলে কিভাবে রেফারেন্স দেওয়া হয়? যে কোথার থেকে তুমি একটা তথ্য লিখলা এবং ওই একটা আর্টিকেলের মধ্যে তুমি অনেক ইনফরমেশন দিলা যে এত তারিখে এটা হয়েছে, এখানে এটা হয়েছে, এক এক জায়গা থেকে তুমি ভিন্ন ভিন্ন ইনফরমেশন পাইলা। এটা কোত্থেকে দিচ্ছ এই জিনিসটা মেনশন করে দেয়া, যে কোন জিনিসটার সোর্স কি, ওইটার ইনফরমেশনটার সোর্সটা কি, বা কারা বের করছে ইনফরমেশনটা, ওইটাকেই মূলত রেফারেন্সিং বলে। ঠিক আছে? আচ্ছা, সো রেফারেন্সিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিসগুলো ইউজ করতে পারি, অ্যান্ড, মেইনলি, মোস্টলি, নেমলি, ফর ইনস্ট্যান্স, নোটেবলি, ইন পার্টিকুলার। সো এটা মূলত কোনো কিছুর সাথে একটা ফ্রেমওয়ার্ক বা একটা তুলনা দেখাতে আমরা এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে ইউজ করে থাকি রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে। ফর এক্সাম্পল দেখো, দে হ্যাভ হবে, এটা দে হবে, দে হ্যাভ কমিটেড মেনি ক্রাইমস, particularly they have killed many people in broad daylight. Oh my god, অনেক স্ক্যারি। যাই হোক, পার্টিকুলার, কারণ এখন আশেপাশে যেভাবে এই ডেথ, ভায়োলেন্স, পলিটিক্যাল ভায়োলেন্স, সোশ্যাল ভায়োলেন্স যা যা হচ্ছে এভরি আদার ডে, অ্যান্ড যেহেতু আমার ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, আমার তো এগুলোর মধ্যে দিয়ে আশেপাশেই থাকতে হয়, মানে শাহবাগ দিয়ে প্রতিদিন আসা যাওয়া করা, it takes a toll on you, so it is almost a trigger, like এরকম একটা সেন্টেন্স দেখাটাও একটা ট্রিগারের ব্যাপার, যে আচ্ছা এরকম ডেথ হচ্ছে, কিলিং হচ্ছে, আল্লাহ মাফ করুক, আই হোপ এভরিথিং গেটস সেটেল ডাউন সুন, and may Allah bless our country, that's all we can hope for. So যেটা বলছিলাম, they have committed many crimes, particularly they have killed many people in broad daylight. So particularly তাদের ক্রাইমটার রেফারেন্স করছে এখানে, যে তারা অনেক ক্রাইম করেছে, পার্টিকুলারলি বা রেফারেন্স, ওই মেনি ক্রাইমসের একটা রেফারেন্স হিসেবে পার্টিকুলারলি ওয়ার্ডটা ইউজ করে তুমি বাকি পার্টটা দিচ্ছ, যে পার্টিকুলারলি দে হ্যাভ কিল্ড মেনি পিপল ইন ব্রড ডে লাইট, তার মানে তারা দিনের আলোতে অনেককে মেরে ফেলেছে, এই ধরনের ক্রাইমও তারা কমিট করেছে। বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে, আনফর্চুনেটলি, ভয় লাগে অনেক, তোমরা সবাই সাবধানে থেকো, বাট এটাই। আচ্ছা, রিপ্লেসমেন্ট আমরা রিপ্লেসমেন্ট কি রিপ্লেস করি বলো তো? বাসায় তোমাদের মারা বা প্যারেন্টসরা অনেক সময় বলে না যে আমাদের এই ডিভাইসটা পুরান হয়ে গেছে, এটা রিপ্লেস করে একটা কিছু কিনতে হবে, বা হচ্ছে আমাদের ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে, রিপ্লেসমেন্ট অফার, একটা ভালো রিপ্লেসমেন্ট অফার আছে, আমরা একটা নতুন ফ্রিজ কিনি। বা আমরা অনেক সময় বলি যে এই ফার্নিচারটাকে এখান থেকে এখানে রিপ্লেস করতে হবে। রিপ্লেস মানে কি? তোমার একটা পজিশন থেকে আইদার তুমি অন্য একটা পজিশনে নিচ্ছ, অথবা একটা জিনিসকে পরিবর্তন করে আরেকটা জিনিস নিচ্ছ। এখানেও কিন্তু ওয়ার্ডটাই, যে প্রিফিক্সটা, এটা কিন্তু প্লেসমেন্টের সাথে যোগ হয়েছে। তাহলে প্লেসমেন্ট অর্থ কি? কোনো কিছুকে স্থানান্তর করা বা কোনো কিছুর একটা স্থান পাওয়া। এই প্লেসমেন্ট পুনরায় প্লেসমেন্ট করা, অর্থাৎ কোনো রিপিট করা। মোস্টলি এটা হতে পারে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ক্ষেত্রে, বা একটা প্রোডাক্টই তুমি ভিন্ন জায়গায় মুভ করছো, একটা সোফা তুমি এখান থেকে এখানে নিয়ে আসছো, রিপ্লেস করছো এই পজিশনটা। সো এটাই মূলত রিপ্লেসমেন্ট। তাহলে রিপ্লেসমেন্টের ওয়ার্ডগুলো আমাদের এরকমই হবে, অ্যাগেন, অল্টারনেটিভলি, রাদার, অন দ্য আদার হ্যান্ড। অল্টারনেটিভ মানে কি? কোনো একটা অন্য তোমার সলিউশন বা অন্যভাবে তুমি কি করছো, অল্টারনেটিভলি, পরিবর্তে তুমি কি করছো। অ্যাগেইন মানে কি? পরবর্তী। রাদার, বরং। অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে বা অন্যথায়। সো এই কথাগুলো বলার জন্য রিপ্লেসমেন্টটা দিয়ে মনে রাখবা আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করি। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। হি হ্যাজ বিল্ট আ হাট, অন দ্য আদার হ্যান্ড হিজ ব্রাদার ইজ বিল্ডিং আ বিল্ডিং। সো ও একটা কুঁড়ে ঘর বানাইছে, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ওর ভাই একটা বিল্ডিং বানাচ্ছে। এটা কিন্তু মূলত এক ধরনের তুলনায় দেওয়া হচ্ছে, কিন্তু রিপ্লেসমেন্টটা, অর্থাৎ এই যে রিপ্লেসমেন্টের যে আইডিয়াটা, যে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে নেওয়া, এইটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে যে একজন একটা কাজ করছে, আরেকজন সিমিলার একটা কাজই ভিন্নভাবে করছে। সো এটাও কাইন্ড অফ তোমার রিপ্লেসমেন্টের আন্ডারেই পড়বে, যে একটা সেম জিনিস বা সিমিলার কিছু থাকবে, আবার কিছু ভিন্ন থাকবে, মানে এক্স্যাক্ট অপোজিট হবে না। আমরা কিন্তু এটাকে অপোজিট বলতে পারবো না, কারণ দেখো সেও কিছু একটা বানাচ্ছে, ওর ভাইও কিছু একটা বানাচ্ছে, কিন্তু দুজনের বানানোর হয়তো জিনিসটা ডিফারেন্ট হতে পারে, বানানোর জায়গাটা ডিফারেন্ট। এই ধরনের জিনিসকে রিপ্লেসমেন্ট দিয়ে মনে রাখতে পারবা। ওকে, আরেকটা দেখো, উই হ্যাভ টু লিভ দিস প্লেস, দ্য অল্টারনেটিভ ইজ টু চুজ ডেথ। আমাদের এই জায়গা ছেড়ে যেতে হবে, না হলে অল্টারনেটিভ যেটা আছে সেটা হচ্ছে মৃত্যু। মানে আমরা যদি না যাই তাহলে আমরা মারা যাবো, জিনিসটা এত, সিচুয়েশনটা এত হয়তো ডায়ার। সো তুমি
এখানেও কিন্তু একটা রিপ্লেসমেন্ট দিচ্ছ যে তুমি যদি না কেন থাকতে পারবে না বা কেন তোমার চলে যেতে হবে, এন্ড ওটার রিপ্লেসমেন্ট তোমার কি হতে পারে, রিপ্লেসমেন্ট হয়তো তোমার মৃত্যু হতে পারে, সেটাই তুমি এই আইডিয়াটা দিতে চাচ্ছ। সো এই ধরনের যত সেন্টেন্স বা এরকম মানে সবসময় যেরকম ডেথ নিয়ে ক্রাইম নিয়ে সেন্টেন্স আসবে এরকম না। তোমরা আজকে ভাবতে পারো আজকে কি ব্যাপার, আপুও নেগেটিভ এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতেছে, এক্সাম্পলও দেখি খালি ক্রাইম ডেথ এগুলা, বাট তোমরা ভয় পাও না, আমরা নেক্সট ক্লাস থেকে ট্রাই করবো মাথায় রেখে তোমাদেরকে ইচ্ছা মতো পজিটিভ এক্সাম্পল দেওয়ার, যেন তোমাদের ভয় না লাগে। আচ্ছা, এক্সাম্পল যে এক্সাম্পলের কথা বললাম, এক্সাম্পল চলে আসলো। উদাহরণ তো সেন্টেন্সে আমি আগেও বলেছি যে কিছু ওয়ার্ড আমরা খুব কমনলি ইউজ করি, কিন্তু তোমরা যদি তোমাদের লার্নিং এক্সপিরিয়েন্সের জন্য চাও, তোমরা চাইলে অন্য কিছু ওয়ার্ডও আস্তে আস্তে শিখতে পারো বা ইউজ করতে পারো। ফর এক্সাম্পল সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, আমার মনে হয় এই তিনটা কম বেশি আমরা সবাই ইউজ করেছি। বাকি যে দুইটা আছে টু ইলাস্ট্রেট, টু ডেমনস্ট্রেট, ইলাস্ট্রেটটা আসলে আবার সবসময় ইউজ করা যায় না। ইলাস্ট্রেটটা মূলত ধরো তুমি কোনো একটা আইডিয়া দিচ্ছ, এটাকে তুমি ডিসক্রাইব করছো, অনেক বর্ণনা করছো, এটা কিন্তু এক দুইটা ওয়ার্ড দিয়ে যাওয়ার মতো না। ধরো আমি তোমাকে বললাম ফর এক্সাম্পল, আমরা কি করি, কয়েকটা ওয়ার্ড লিস্ট করে যাই বা কয়েকটা আইটেম লিস্ট করে যাই, যে ফর আই হ্যাভ many colors of dresses, for example I have many winter clothes, for example cardigan, jacket, hoodie, letterman, এরকম এক্সাম্পল দিলা, এটা কিন্তু লিস্ট করছো। তুমি যখন ইলাস্ট্রেশনের কথা বলবা বা ইলাস্ট্রেট করার কথা বলবা, তুমি একটা আইডিয়াকে পিকচার করছো বা তুমি ওই আইডিয়াটাকে বর্ণনা করছো। হতে পারে ধরো আই হ্যাড আ ভেরি ভালো এক্সাম্পল দিয়ে দাঁড়ো, আই হ্যাড আ গ্রেট স্লিপ ইয়েস্টারডে, বা আমার খুব ভালো একটা ঘুম হয়েছে। তারপর তুমি বললা টু ইলাস্ট্রেট I almost went to heaven, বা এরকম কিছু, যে I felt like I was in heaven because there were clouds around me, there were beautiful sceneries around me. সো এটাও কিন্তু তুমি পিকচার করছো, মানে তোমার ড্রিমটা, যে তোমার যে ভালো ঘুম হয়েছে, এই ঘুমের ইন্ডিকেশনটা হিসেবে তুমি ইলাস্ট্রেট করে পুরো আইডিয়াটা বোঝানোর চেষ্টা করছো। ওকে, সো টু ইলাস্ট্রেট, টু ডেমনস্ট্রেট এগুলো আবার সবসময় দেওয়া যাবে না, কিন্তু যখন সিচুয়েশন স্পেসিফিক আমরা এরকম কোনো ঘটনা বর্ণনা করব বা ঘটনা কীরকম ছিল ওটা একটা পিকচার পেইন্ট করব, তখন আমরা টু ইলাস্ট্রেট, টু ডেমনস্ট্রেটটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, ফর এক্সাম্পল there are similar words in many languages, for example in Bangla and English. আমাদের কিছু কিন্তু আমাদের যেহেতু আমরা অনেক দিন ধরে একটা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হতে হতে কিছু জিনিস পরিবর্তন হয়ে যায়, আমাদের বলেছে যে কিছু ওয়ার্ড আছে এরকম অনেক ভাষায়, ফর এক্সাম্পল ইন বাংলা অ্যান্ড ইংলিশ, মানে একই মিনিং, একই ওয়ার্ড, একই মানে বাংলায় যে ওয়ার্ড ইংলিশেও সেই ওয়ার্ড, এটা বোঝানোর জন্য ফর এক্সাম্পল দিয়ে বলতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে প্লেস। প্লেসে আমরা কি শিখেছি, আমরা অ্যাবাভ, ইন ফ্রন্ট অফ, এলসওয়্যার, বিহাইন্ড, দেয়ার, হেয়ার, অফ দি সাইড। এখানে প্রত্যেকটা যে সেম মিনিং রাখে সেটা কিন্তু না, হতে পারে অ্যাবাভ মানে আমরা জানি উপরে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, এলসওয়্যার মানে অন্য কোথাও, তারপর বিহাইন্ড মানে কি পিছনে, দেয়ার সেখানে, হেয়ার এখানে, অ্যাট দ্য সাইড মানে আমার পাশে। সো প্রত্যেকটাই কিন্তু আলাদা মিনিং রাখছে, এবং তুমি কোন মিনিংটা বোঝাতে চাচ্ছ বা সেন্টেন্সে কোন মিনিং বোঝানো লাগবে ওইটার বেসিসে আসলে তোমার ওয়ার্ডটা পিক করতে হবে। ওকে, সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে বললাম, যে প্রত্যেকটা এরকম কিন্তু আমরা অনেকগুলো কানেক্টেড দেখেছি যেটা একটার পরিবর্তে আরেকটা ইজিলি ইউজ করা যায়। ফর এক্সাম্পল মোর ওভার, ফার্দার মোর, অথবা দেয়ারফর, ডাজ, হেন্স, সো, মানে দেয়ারফরের লিস্টে যা যা আছে ওদের একজনকে নিলেই হয়, ওরা একজন, সবই সেম কাজ, সবার কাজ সেম, রোল সেম, ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এখানে যেমন প্লেস, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট অর্থ দিচ্ছে, প্রত্যেকটা ডিফারেন্ট জায়গার কথা বলা হচ্ছে এবং ডিরেকশনের কথা বলা হচ্ছে। সো ভেরি কেয়ারফুলি পিক দ্য ওয়ান দ্যাট ইউ উইল নিড ইন দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল বিহাইন্ড দ্য ডোর হি হ্যাজ এন্টার্ড ইনটু দ্য হাউস, তার মানে ও দরজার পিছন থেকে ঘরে প্রবেশ করেছে। সে বিহাইন্ড দিয়ে তুমি সে যে দরজার পিছন থেকে প্রবেশ করেছে সেই আইডিয়াটা দিবা। তারপর দেখো হি উইল নট বি ট্রিটেড দেয়ার প্রপারলি, হি শুড বি সেন্ট এলসওয়্যার, তাকে সেখানে প্রপারলি দেখে রাখা হবে না, তাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া উচিত। এখানে কিন্তু তুমি চাইলেই হি শুড বি সেন্ট অ্যাবাভ, ইন ফ্রন্ট অফ এগুলো বলতে পারতা না, এলসওয়্যার মানে এলসওয়্যারই বলতে হবে, কারণ এলসওয়্যার মানে তাকে যে অন্য কোথায় পাঠাবে বা মানে অন্য জায়গায় যেখানে প্রপার কেয়ার নেওয়া হবে এরকম জায়গায় পাঠাবা, এই আইডিয়াটা বোঝানোর জন্য তোমার এলসওয়্যার ব্যবহার করা লাগবে। শি স্যাট বিহাইন্ড মি, অফকোর্স, হ্যাঁ রুমা তোমার এক্সাম্পলটাও ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কন্ট্রাস্ট আমরা বৈসাদৃশ্য বা এরকম ডিফারেন্স বা পার্থক্য দেখাতে ধরো দুইটা জিনিসের কন্ট্রাস্ট করব। কন্ট্রাস্ট ওয়ার্ডটা তোমরা
আজকাল বেশি কোথায় ইউজ হয় কালার কন্ট্রাস্টের ক্ষেত্রে, যে আমি কন্ট্রাস্ট করে কাপড় পরবো, আমি হয়তো উপরে একটু ডার্ক কিছু পরলে নিচে লাইট কিছু পরবো, বা নিচে লাইট কালার প্যান্ট পরলে উপরে ডার্ক কালার শার্ট পরবো। এই কন্ট্রাস্টিং আইডিয়াটা কিন্তু মূলত এই বৈসাদৃশ্য থেকে এসেছে, যে তুমি দুইটা জিনিসকে মানে কালার কন্ট্রাস্ট হতে পারে, তোমার মাইন্ড কন্ট্রাস্ট হতে পারে, মানে অনেক কিছুই কন্ট্রাস্ট মানে কি যে আলাদা আলাদা করে বা বৈসাদৃশ্য করে যেন আইদার জিনিসটা প্রেজেন্ট হয় ভালো বা হাইলাইট হয় ভালো, এটাই কিন্তু মেইনলি কন্ট্রাস্টের কাজ। ফর এক্সাম্পল, বাই কন্ট্রাস্ট, কনভার্সলি, ইন কম্প্যারিজন, ইনস্টেড, ইন রিয়ালিটি, অন দ্য কন্ট্রারি, অন দ্য ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, দেন, এই প্রত্যেকটাই কিন্তু কন্ট্রাস্টের এক একটা ওয়ার্ড। এবং এই ওয়ার্ডগুলো কিন্তু মূলত তুলনা করার জন্যই ইউজ করা হয়, মানে তুমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করছো, মানে একটাকে একটা সিচুয়েশনকে, এবং সেটা সবসময় যে ভালো কম্প্যারিজন বা খারাপ কম্প্যারিজন দুইটাই কিন্তু হতে পারে, নট নেসেসারিলি কম্পেয়ার করা বা তুলনা করা মানেই যে একটা নেগেটিভ কিছু কম্পেয়ার করতে হবে, জিনিসটা কিন্তু এমন না। যেমন আমি কালার কন্ট্রাস্টের যে বিষয়টা বললাম, এটা তো খুব মানে কন্ট্রাস্ট আইডিয়াটাকেই কিন্তু এভাবেই বলা হয়েছে যে একটা ডার্ক কালারের সাথে লাইট কালার হয়তো ভালো লাগবে, বা একটা ডার্ক কালার আউটফিটের সাথে হয়তো লাইট কালার জুয়েলারি ভালো লাগবে। এই জিনিসগুলা, এই কন্ট্রাস্টের আইডিয়াগুলো কিন্তু মানে আমরা যে শিখি এই ভোকাবুলারির মিনিং থেকেই কিন্তু কন্ট্রাস্টটা এসেছে। ওকে, তাহলে ফর এক্সাম্পল দেখি আসো কি আছে সেন্টেন্সে। হি প্রিটেন্ডেড টু বি আ পুলিশ অফিসার, ইনফ্যাক্ট হি ইজ আ কবলার। খুবই ফানি, অর্থাৎ সে আসলে পুলিশ অফিসার হওয়ার অ্যাক্ট করে, কিন্তু আসলে মানে ইনফ্যাক্ট সে আসলে একটা কবলার, মুচি। অবশ্যই কবলারও একটা রেসপেক্টেবল পজিশন, পুলিশ অফিসারও একটা রেসপেক্টেবল পজিশন, কিন্তু যে প্রিটেন্ড করার জিনিসটা আসলে হাস্যকর। সো এখানে এই জিনিসটাই কন্ট্রাস্ট করেছে যে সে একটা পুলিশ অফিসার হওয়ার দাবি করে কিন্তু সে মূলত একটা মুচি। সো এই যে একটা কন্ট্রাস্ট, সেটা দাবি করছে কিন্তু সেটা আসলে না, এই তুলনাটা হাইলাইট করাটাই মূলত কন্ট্রাস্টের কানেক্টরের কাজ। হি ডিড নট সে আ ওয়ার্ড, ইনস্টেড হি লেফট দ্য রুম। তার মানে সে একটা কথাও বলেনি, ইনস্টেড হি লেফট দ্য রুম। এখানেও কিন্তু দুইটা আইডিয়াকে কন্ট্রাস্ট করা হচ্ছে কিভাবে, যে সে একটা কোনো কথা বলেনি বরং সে রুম ছেড়ে চলে গিয়েছে। সো এই যে কন্ট্রাস্ট হচ্ছে কিন্তু এখানেও একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়াকে আমরা কন্ট্রাস্ট করে দেখতে পাচ্ছি। আই ইট আ কেক, আমি তোমাদের কমেন্ট না পড়ার আগেই চলে যাচ্ছে, এত মানে বেশি কমেন্ট করলে মাঝে মাঝে ফার্স্ট কমেন্ট আমি পুরো সেন্টেন্সটা পড়তে পারছি না। আচ্ছা, যারা বলছো অ্যাপে ক্লাস শো করছে না, আমি যতটুকু জানি তোমাদের ফ্রি ক্লাসগুলা শুধু আমাদের ফেসবুক লাইভ, এই যে আমাদের যে কমিউনিটিটা আছে HSC 27 স্টার স্টুডেন্টসের গ্রুপ, এই গ্রুপেই কিন্তু তোমাদের লাইভ ক্লাসগুলো হবে HSC গ্রামার ফাউন্ডেশন কোর্সের। সো অ্যাপে ক্লাসগুলো পাওয়ার আগে তোমার আসলে এখানেই অ্যাক্সেস করতে হবে। ওকে, আমরা ইচ্ছা করে ক্লাসগুলো ফেসবুকে লাইভ করেছি যেন তোমরা আমাদেরকে চিনতে পারো, আমাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারো, এবং এটা যেন আরও অনেকের কাছে চলে যায়। কারণ অ্যাপের অ্যাক্সেস যতই বলো সবার কাছে থাকে না, বা সবার অনেকে জানেই না অ্যাপটা যে আছে। সো এরকমও মানুষজন, এরকমও যারা স্টুডেন্ট আছে তাদেরকেও কিন্তু আমরা রিচ করতে চাই, এবং তাই আমাদের মূলত এই ক্লাসগুলো, এই ফ্রি ক্লাসগুলো ফেসবুকে নেওয়া হয়। ওকে, যেন ম্যাক্সিমাম মানুষ এইগুলা দিয়ে উপকৃত হয়। আচ্ছা, তারপর দেখো লাস্টলি কনসেশন, সতর্কতার সহিত পূর্ববর্তী মতামতকে নির্দেশ করতে যেসব লিঙ্কার ব্যবহার হয়। এখানে যেই লম্বা লিস্টটা দেখছো, মূলত কনসেশন মানে কি, যে তুমি কোনো কাউকে অ্যালার্ট করবা বা কোনো কিছু ব্যাপারে মতামত দিবা, এই মতামত দেওয়ার আগে কিছু ওয়ার্ড ইউজ করা হয় যেটাকে আমরা কনসেশন হিসেবে জানি। ধরো আমি বললাম ইয়েট, আই হ্যাভেন্ট স্লেপ্ট ইয়েট, মানে আমি এখনো ঘুমাইনি। সো এটাও কি তোমার একটা মতামত দেওয়া হচ্ছে, মানে তুমি এখনো যে ঘুমাও নাই। ইয়েট অর্থটা দিয়ে কি বোঝা হচ্ছে, যে হয়তো তোমার ঘুমের টাইম চলে গিয়েছে, বা তোমাকে কেউ জিজ্ঞেস করছে যে তুমি কি ঘুমিয়েছো কিনা, তুমি বলছো না আমি ঘুমাইনি। অ্যাডমিটেডলিও কিন্তু একটু মানে এমফেসাইজ করা, মূলত এই ওয়ার্ডগুলো দিয়ে একটা আইডিয়াকে একটু গুরুত্ব বেশি দেওয়া হয়। অ্যাডমিটেডলি তুমি এভাবে বলতে পারো, আই ওয়াজ ভেরি বিজি ইয়েস্টারডে, অ্যাডমিটেডলি আই কুডেন্ট ইভেন টেক মাই মিল, মানে আমি আমার খাওয়াও খেতে পারিনি। সো এই প্রত্যেকটা ওয়ার্ডই একটু তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ অনেকগুলো ওয়ার্ড আছে, নোট করতে অনেক টাইম লেগে যেতে পারে। সো এই প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু তোমরা দেখতে পারো। I saw him in that garden, in fact is the real murderer, in fact he is the real murderer হবে, যে এই সেন্টেন্সটা লিখেছো হিটা তুমি দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, সো ইয়া, এই ওয়ার্ডের লিস্টটা যেহেতু একটু বড়, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যেহেতু অনেকগুলা সেম ওয়ার্ডও আবার কিছু রিপিট হয়েছে। সো সবগুলো ওয়ার্ডের জন্য টাইম তোমার না চলে যায়, একটা স্ক্রিনশট নিয়ে রাখো জাস্ট। ওকে, yet admittedly, after all the same, although these may be true, at the same time, although despite,
বিসাইডস, ডাউটলেস, অনলি, ইভেন ইফ, মানে মূলত যা যার বাকি ছিল সবগুলাকে কনসেশন আন্ডারে ঢুকাইতে পারবা। বিকজ কনসেশন মানে কিন্তু এটা মানে যে তোমার একটু কোনো কিছুকে এমফাসাইজ করা বা একটু গুরুত্ব দেওয়া। এই যে ও যেমন একটা বললো, অ্যালদো দিস মে বি ট্রু, আই উইল বি ডেড, আই উইল বি ডিড, ডিড হবে না তো ডেড হবে, DEAD হবে, স্পেলিং মিস্টেক, তোমরা অনেক স্পেলিং মিস্টেক করো। অ্যালদো দ্য ওয়েদার ইজ রাফ, তারপর বাকি অংশ কোথায় রুবায়া? ইন স্পাইট অফ ফিলিং আনওয়েল, হ্যাঁ ঠিক আছে, ওকে, এস এস ডান। আই থিঙ্ক সবারই মোটামুটি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তাহলে আসো আমরা কনসেশনের এক্সাম্পলগুলো একটু দেখি। বিসাইডস বিং আ রাইটার, হি ইজ অলসো সোশ্যাল ওয়ার্কার। সো এখানে দুইটা আইডিয়া দেওয়া হচ্ছে যে সে একটা লেখক, সে আবার একটা সমাজকর্মীও। সো এই লেখক এবং সমাজকর্মী মানে দুইটা যে একই সাথে একজন করছে, এই জিনিসটাকে হাইলাইট করার জন্যই বিসাইডস বিং আ রাইটার মানে একটা লেখক হওয়ার পাশাপাশি সে একজন সমাজকর্মীও। মানে হয়তো লেখক হওয়াটা তার প্রাইমারি প্রফেশন এবং সমাজকর্মীটা তার মানে সেকেন্ডারি প্রফেশন হতে পারে বা হবি হতে পারে বা তার আলাদা সে ওটার সাথে পাশাপাশি করে এরকম কিছু হতে পারে। সো এই দুইটাই কিন্তু একটা কনসেশন ক্রিয়েট করছে বা ওই যে তার লেখক হওয়ার যে আইডেন্টিটিটা বা সে যে একই সাথে দুইটা কাজ করছে সেটাকে একটু এমফাসাইজ করছে। তারপর দেখো, হি হ্যাজ গন অ্যাওয়ে নট টেলিং মি এনিথিং, সে আমাকে কিছু না বলে চলে গিয়েছে। নো ডাউট হি উইল কল মি লেটার, আমার কোনো ডাউট নেই যে সে আমাকে পরবর্তীতে কল দিবে। এটাও কিন্তু কাইন্ড অফ এমফাসাইজ করেই বলা হচ্ছে যে আমাকে কোনো কিছু না বলে চলে গেছে কিন্তু আমার কোনো ডাউট নাই যে ও আমাকে এখনই কল দিবে বা পরে আমাকে কল দিবে। সো এই যে এটাও কিন্তু একটা এমফাসাইজ করা হচ্ছে যে ও যে না বলে চলে গেল এবং ওর যে কল দেয়া লাগবে এই ইনফরমেশনটাকে এমফাসাইজ করা হচ্ছে। ওকে, নো ডাউট বা আনডাউটেডলি বলতে পারো, যেটা ইচ্ছা সেম ভাবে একই মিনিংয়ে নিয়ে আসতে পারো। ওকে, লাস্টলি দেখো, ইন স্পাইট অফ বিং ইল হি হ্যাজ অ্যাটেন্ডেড দ্য ফাংশন, অসুস্থ হওয়া সত্ত্বেও সে ফাংশনটা অ্যাটেন্ড করেছে। সো ইন স্পাইট অফ বিং ইল এটা একটা ইনফরমেশন যেটা তুমি হাইলাইট করতে চাচ্ছ, সে যে ফাংশনটা অ্যাটেন্ড করেছে এটার সাথে তুমি কানেক্ট করে নিয়ে আসছো। সো ইন স্পাইট অফ বিং ইল হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, এটা মূলত এভাবেই কোরিলেটেড। ঠিক আছে, বা একজন দিয়েছে ইন স্পাইট অফ ফিলিং আনওয়েল হি হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য ইভেন্ট। হ্যাঁ, তোমারটাও কিন্তু ঠিক আছে, মানে একটা ইনফরমেশনকে আরেকটার পাশে রেখে একটাকে একটু এমফাসাইজ করা হচ্ছে। ওকে, লাস্টলি টাইম, সময় প্রকাশ করতে যেসব লিঙ্কার্স ব্যবহার করা হয়, অর্থাৎ টাইম রিলেটেড যেগুলো আছে এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এখানেও সবগুলো আসলে টাইমের কাজেই লাগে, কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে এবং অনেকগুলো ওয়ার্ডই ইন্টারচেঞ্জ করে ব্যবহার করার মতো। ধরো অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্যাট টাইম, এগুলো কিন্তু তুমি সিচুয়েশন বেসিসে একটার জায়গায় আরেকটা লিখতে পারবা। ওকে, সো ট্রাই করো পুরাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে এবং পরবর্তীতে নিজের নোটে যদি লিখতে প্রেফার করো সেই ওয়ার্ডগুলো নোটে ট্রান্সফার করে নেবে। সো এই প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা সময় ইন্ডিকেট করব, ইনিশিয়ালি, শুরুর টাইম, লেটার, পরবর্তী টাইম, নাও, বর্তমান টাইম, প্রেজেন্টলি, প্রিভিয়াসলি, শর্টলি মানে দ্রুতগত সময়ে, সব কিছুই কিন্তু একটা টাইম বা ডিউরেশন আইডিয়া করছে। হতে পারে সেটা টাইমটা কখন শুরু হচ্ছে বা টাইমটা কতক্ষণ লাস্ট করছে, পুরা মানে যে কোনো একটা ইনফরমেশন দিচ্ছে। ওকে, তাহলে আসো টাইমের এক্সাম্পলগুলো দেখি। হি ইজ টিচিং ইংলিশ অ্যাট দিস স্কুল, earlier he used to teach English at পর্যাতপুর পাইলট হাই স্কুল। সো এখন সে এখানে ইংলিশ শেখাচ্ছে, তার আগে সে আরেকটা জায়গায় ইংলিশ শেখাতো। এটাও কিন্তু একটা সময়ের আইডিয়া দিচ্ছে যে এখন এখানে আছে, আগে ওখানে ছিল। তারপর দেখো, হি ইজ আ স্কুল ইন্সপেক্টর, ফর্মারলি হি ওয়াজ আ স্কুল টিচার। ফর্মারলি মানে কি? ফর্মারলি মানেও কিন্তু আগে, মানে আগে সে, আমরা বলি না ফর্মার এমপ্লয়ি বা ফর্মার ডাইরেক্টর, সো ফর্মার মানে কি যে আগে, প্রাক্তন। সো ফর্মারলি বা আগে সে এখানকার স্কুল টিচার ছিল, এখন সে স্কুল ইন্সপেক্টর হয়েছে। সো এটাও কিন্তু টাইম লাইনের বা তার যে আগে পরের সময়ের যে কি ব্যবধান এটাই বলা হচ্ছে। ওকে, সাবঅর্ডিনেশন মূলত যেসব কানেক্টার্স দুই বা ততোধিক ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সংযুক্ত করে তাদেরকে সাবঅর্ডিনেটর বলে। সাবঅর্ডিনেটরের একটা পার্ট তোমাদের আসলে তোমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স শিখেছো তখনই হয়ে গিয়েছে। তোমাদেরকে মনে আছে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তোমার কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসগুলো যদি ভালো করে থাকো, আমার মনে হয় সাবঅর্ডিনেটরের ক্লাস তোমার মানে অনেক ইজি লাগবে তোমার সাবঅর্ডিনেট বুঝতে। মূলত যেসব কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার হয় সেগুলোকেই আমরা কানেক্টর হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। ধরো, দো হি অ্যান্সার্ড অল দ্য কোয়েশ্চেন্স হি ডিড নট পাস, সেখানে দো কি একটা সাবঅর্ডিনেটর বা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটাই বলো।
সো যারা এই কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসটা মিস করছো, আই উড স্ট্রংলি রেকমেন্ড, এই গ্রুপে কিন্তু ক্লাসটা আছে, তুমি দ্রুত গিয়ে ক্লাসটা দেখে আসো, কারণ ওখানে আমরা অনেক ইন্টেন্সিভলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় এগুলো কিন্তু ডিসকাস করি। আচ্ছা, সো এই যে, এবং ওখানেও কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ব্যাপার ছিল। কম্প্যারিজন ও কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি অ্যালদো, দ্য, ইভেন দো, ওয়াইল, ওয়্যারএজ। আবার ধরো অ্যালদো হি ওয়াজ লেট, হি ওয়াজ নট পানিশড, যদিও সে লেট ছিল তাকে পানিশ করা হয়নি। সেটা কিন্তু একটা কন্ট্রাস্ট দিচ্ছে বা একটা দুই ধরনের আইডিয়া, যে সে লেট ছিল কিন্তু তাকে তার যে পানিশমেন্টটা ওটা দেওয়া হয়নি। সো ওয়াইল আই ওয়াজ স্লিপিং আই ড্রিমড অফ আ টেরিবল ড্রিম, আমি যখন ঘুমাচ্ছিলাম আমি তখন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই ওয়াইল ওয়ার্ডটাও কিন্তু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন অনেকেই কিন্তু কমেন্টে বলছে হ্যাঁ আপু মনে আছে, আপু আমি ছিলাম। সো তাদের জন্য আই এম রিয়েলি হ্যাপি, বিকজ আমার মনে হয় তোমার অনেক কম এফর্ট দিলেই হবে এই পার্টটা বোঝার জন্য। কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট মূলত কোনো কারণ বা কারণের সাথে যেই ইফেক্টটা হচ্ছে, যেই ফলাফলটা হচ্ছে সেটা হাইলাইট করার জন্য। সিন্স, সো দ্যাট, বিকজ অফ, এগুলো ইউজ করে আমরা কজ অ্যান্ড ইফেক্ট সেন্টেন্স করতে পারি। ধরো হি ইজ ওয়ার্কিং হার্ড সো দ্যাট হি ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম, সে কঠিন পরিশ্রম করছে যেন সে পরীক্ষায় ভালো করে। তারপর কতগুলো গুরুত্বপূর্ণ সাবঅর্ডিনেটর আছে যেগুলো সময় প্রকাশ করে, আফটার, ওয়েন, আনটিল, ওয়েনএভার, বিফোর, এই প্রত্যেকটাই কিন্তু টাইম লাইন ইন্ডিকেট করে এবং এগুলোও কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনের একটা পার্ট। ফর এক্সাম্পল, ওয়েনএভার ইউ উইল ফাইন্ড হিম ইউ মাস্ট আস্ক হিম দিস কোয়েশ্চেন, তুমি তাকে যখনই পাবা তুমি তাকে এই প্রশ্নগুলা করবা। সো ওয়েনএভার মানে যখনই তাকে পাবা, এই যখনই পাবা এটা কিন্তু একটা সময়ের ইন্ডিকেটর, এবং এখানে কিন্তু ওয়েনএভারও একটা ওয়েনএভার দুইটাই কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে। পসিবিলিটি বোঝাতে আমরা কি ইউজ করতে পারি, ইফ, অ্যাজ ইফ, ওয়েদার। আমাদের কিন্তু কয়েকটা রুলই ছিল সোললি ইফ দিয়ে, তোমাদের রুলগুলো অবশ্যই মনে থাকা উচিত। ইফ দিয়ে আমাদের কয়েকটা কমপ্লেক্স কম্পাউন্ডের রুল ছিল। সো ইফের ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আমরা পসিবিলিটি বোঝাতে অ্যাজ ইফ ইউজ করে থাকি। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলছে যেন সে সব জানে। তারপর প্লেস এবং ম্যানার বোঝাতে whenever, where, how to, মূলত এগুলো আসলে অ্যাডভার্ব এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন দুইটারই কাজ করে থাকে। I do not know how he has managed his teacher, আমরা কিন্তু WH ওয়ার্ডকেও সাবঅর্ডিনেটিং কনজাংশন কাউন্ট করি। আমরা WH এ হু, উইচ এই ওয়ার্ডগুলো দিয়েও কিন্তু সেন্টেন্স ফর্ম করেছি কমপ্লেক্স সেন্টেন্সে। সো I do not know how he has managed his teacher। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে এই যে এইটার তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবো আমি জানি, বাট আমি এই হোমওয়ার্কটা গ্রুপে পোস্ট করব, আমি ছবি তুলে গ্রুপে পোস্ট করব, এবং এখান থেকে তোমাদের অ্যান্সার আমি কালেক্ট করব। কিভাবে কালেক্ট করব, আমি গ্রুপে এক সুন্দর মতো একটা পোস্ট দিয়ে দিব, এবং ওই পোস্টের কমেন্টে তুমি প্রত্যেকটা অ্যান্সার লিখবা। এবং আমি কিন্তু খুব বেশি টাইম দেই নাই হোমওয়ার্ক সাবমিশনের, বিকজ আমি মানে একটা পয়েন্টে তো সবাই যখন অ্যান্সার সাবমিট করে দেয় এবং সবাই সবার অ্যান্সার দেখতে পারে তখন তো আসলে হচ্ছে না। কিন্তু কানেক্টের যেহেতু এমন একটা টপিক, যে টপিকটা তোমার নিজের মতো নিজে অ্যান্সার করার একটা ফ্রিডম থাকে, সব কিছু ধরা বাঁধা কোনো নিয়ম নাই, এবং তুমি অর্থ বুঝে তোমার যে অ্যান্সার, তুমি যে মিনিং বোঝাতে চাও সেটা দিতে চাও, তাহলে সরি আমি একটা অ্যান্সার ভুলে দেখিয়ে ফেলেছি, সরি, নো ওয়ারিজ, আমি হোমওয়ার্কটা পোস্ট করে দিব এবং অ্যান্সার সহই তোমাদেরকে পরে দিয়ে দিব। অ্যান্সারের আপডেটটাও আমি তোমাদেরকে পরবর্তীতে দিয়ে দিব যেন তোমরা অ্যান্সারটাও মিলিয়ে নিতে পারো। এই হোমওয়ার্ক সাবমিশনটার একটা মানে এই ক্লাসটা যে করলা তুমি, এটার একটা গুরুত্বপূর্ণ পার্টটাই হচ্ছে তোমার এই হোমওয়ার্ক সাবমিশনটা কমপ্লিট করা। আমি কিন্তু পুরাটা দেখাইনি, আমি পুরাটাই গ্রুপে আপলোড করে দিব, এবং পুরাটা যতগুলো আছে 10টার মতো 10টাই আমি আপলোড করে দিব। সো পুরাটা একসাথে তোমরা আমাকে সাবমিট করবা। সো যেটা বলছিলাম যে তোমার এই ক্লাসটা করা তখনই কমপ্লিটভাবে সাকসেসফুল হবে যদি কিনা এই লার্নিং এক্সপিরিয়েন্সটা তুমি নাও, অর্থাৎ হোমওয়ার্ক থেকে যে তোমার যে আইডিয়া, যে একটা প্র্যাকটিসও হয়ে গেল তোমার, বা তুমি নিজে একটা সেলফ রিফ্লেকশন করলা, সেলফ জাজমেন্ট করলা যে হ্যাঁ আমি ক্লাসটা করে শুধু হালকা পাতলা জিনিস মাথায় নেই, বরঞ্চ আমি এটা অ্যাপ্লাইও করতে পারছি। কানেক্টার আমার প্র্যাকটিসও করা হয়ে গিয়েছে এইচএসসি শুরু হওয়ার আগে বা এইচএসসির ক্লাস শুরু হওয়ার আগে। সো উইচ ইজ আ ভেরি গ্রেট থিং। সো এই জিনিসটাই কিন্তু আমরা তোমাদেরকে দিতে চাই, অ্যান্ড আই বিলিভ যে তোমরা অনেক সিনসিয়ার স্টুডেন্ট, তোমরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সো অল অফ ইউ উইল সাবমিট দ্য হোমওয়ার্ক সিনসিয়ারলি উইদিন টুডে, এবং আজকের মধ্যেই সাবমিট করতে হবে, এটাও আমি ক্যাপশনে লিখে দিব। সো টুডেজ ক্লাস ওয়াজ আপ টু দিস। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড পেশেন্স। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং ক্লাসটা কেমন লেগেছে সেটা বলতে কিন্তু তোমরা গ্রুপে ফিডব্যাক দিয়ে দিতে পারো। আমি অনেক
পছন্দ করি তোমাদের ফিডব্যাক দেখার পর, বা আমার অনেক স্পেশাল লাগে, কারণ অনেকে তোমরা অনেক থটফুল লাইন্স দিয়ে বা অনেক সুন্দর মতো ফিডব্যাক দাও, দ্যাটস ভেরি কিউট অ্যান্ড নাইস, সো আই ফিল রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। তো তোমাদের ক্লাসটার এক্সপিরিয়েন্স কেমন তো তোমরা ফিডব্যাক দিয়ে জানিয়ে দিতে পারো। টিল দেন ভালো থাকো, আর হোমওয়ার্কটা ডেফিনেটলি সাবমিট করে দিবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, ওকে? আপু কখন পোস্ট দিব? পোস্ট দিবা হচ্ছে আমি যখন পোস্টটা করব তখনই তুমি, মানে তখন থেকেই টাইম শুরু, বাট আমি লিখে দিব কয়টার, মানে শেষ রেসপন্সের টাইম কি। আমি মূলত মানে আজকের বেশি টাইম তো দিবই না, মানে আজকে রাত 12টার মধ্যে সাবমিট করার টাইম দিব আর কি। সো ওই টাইমের মধ্যে ডেফিনেটলি হোমওয়ার্কটা কমপ্লিটলি সাবমিট করে দিতে হবে, ওকে?